আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। আমি ডক্টর ফাতেহা জাহান নিন্নি। আমি এমবিবিএস পাশ করেছি আহ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে। এফসিপিএস পার্ট 1 পাশ করেছি জেনারেল পেডিয়াট্রিক্সে। এখন এমডি ফেজের রেসিডেন্ট হিসেবে আছি হেমাটো অনকোলজি ডিপার্টমেন্টে। ভাইয়া একটু কি কাটা যাবে? আমি একটু আহ, আচ্ছা একটু না। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে প্যাথোলজির ব্লিডিং ডিসঅর্ডার ক্লাসে। আমি তার আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি ডক্টর ফাতেহা জাহান, এমবিবিএস পাশ করেছি শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ থেকে। এফসিপিএস পার্ট 1 পাশ করেছি জেনারেল পেডিয়াট্রিক্স। এখন এমডি রেসিডেন্ট হিসেবে আছি পেডিয়াট্রিক হেমাটোলজি অনকোলজি ডিপার্টমেন্ট বিএসএমইউ তে। তো এর আগে আমি আপনাদের থ্যালাসেমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া আর হেমোলাইটিক অ্যানিমিয়ার ক্লাসটা নিয়েছিলাম। আজকে আমরা ব্লিডিং ডিসঅর্ডার, মূলত মেইনলি যদি আমি বলি তাহলে প্লাটিলেট রিলেটেড বা প্লাটিলেট অ্যান্ড ক্লটিং ফ্যাক্টর রিলেটেড যে টপিকসটা আছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে শুরু করলাম। আচ্ছা, তো আজকে আমাদের ক্লাসের অবজেক্টিভটা কি, আমরা আজকে কি কি পড়বো? মেইনলি ব্লিডিং ডিসঅর্ডার, যেহেতু মানে আমরা প্লাটিলেটের কি কি সমস্যা রিলেটেড রোগ আছে, সেই রোগগুলো আমরা কিভাবে ডায়াগনোসিস করব, কি টাইপের ডায়াগনোসিস। ক্লিনিক্যাল ডায়াগনোসিসটা তো আমরা ওয়ার্ডেই করব, বা আমরা যখন ক্লিনিক্যাল ক্লাসগুলো করব 5th ইয়ারে, তখন আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিসটা কিভাবে করব সেটা জানবো, যদিও এখানেও আমরা দেখব। কিন্তু মেইনলি যে আমরা কি কি ইনভেস্টিগেশন করে থাকি এই প্লাটিলেট এবং ক্লটিং ফ্যাক্টর রিলেটেড যে ডিসঅর্ডার গুলো আছে সেগুলোর জন্য আমরা কি কি ইনভেস্টিগেশন করে থাকি, হ্যাঁ, কি কি ইনভেস্টিগেশন অ্যাভেলেবল, এবং তাদের প্যাথোজেনেসিসটা কি, মানে প্লাটিলেট এবং ক্লটিং ফ্যাক্টর রিলেটেড ডিসঅর্ডার গুলোর প্যাথোজেনেসিসটা কি, এবং আমরা কি কি ইনভেস্টিগেশন করব সেই জিনিসগুলো আজকে আমরা জানবো। কেমন? ওকে, তো শুরু করলাম। প্রথমে যে হেমোরেজিক ডিসঅর্ডার বা ব্লিডিং ডিসঅর্ডার, হ্যাঁ, এটা বলতে কি বোঝায়? তো হেমোরেজিক ডিসঅর্ডার আর গ্রুপ অফ ডিসঅর্ডার ওয়াইডলি ডিফারিং এটিওলজি, differing etiology which have in common an abnormal tendency to bleed due to defect in the mechanism of hemostasis। তাহলে ব্যাপারটা কি যে আমার যদি হেমোস্টেসিসটা কি, মানে যে আমার ব্লিডিং স্টপ হওয়া, কখনো যদি আহ, আমার কোনো জায়গায় মাইনর ট্রমা হয়, আমার কোনো জায়গায় যদি মাইনর ট্রমা হয়, সেই মাইনর ট্রমা থেকে ব্লিডিংটা স্টপ হওয়ার যে মেকানিজম সেটাই তো হেমোস্টেসিস, তাই না? তো এই হেমোস্টেসিসটা হওয়ার প্রক্রিয়াটাতে কোনো যদি ডিফেক্ট থাকে, সেই ডিফেক্ট রিলেটেড যেই কজগুলা সেগুলাই হেমোরেজিক ডিসঅর্ডার। তো তাহলে এখন আমাকে কি জানতে হবে? হেমোস্টেসিসটা কি সেটা জানতে হবে, তাই না? আচ্ছা, ওকে। তো হেমোস্টেসিসটা কিভাবে মেনটেন হয়? ধরেন আমার একটা ব্লাড ভেসেল, এখানে আমার ইনজুরি হলো। এখন এখানে ইনজুরি হলে সেখানে কি কি মেকানিজম কাজ করে আমার ব্লাড ক্লট হবে সেই জিনিসটা। প্রথমে কোন ফ্যাক্টরটা কাজ করে হেমোস্টেসিস হওয়ার জন্য, ব্লিডিংটা স্টপ হওয়ার জন্য, সেটা ভাস্কুলার এন্ডোথেলিয়াম। এই যে আমার ভাস্কুলার এন্ডোথেলিয়ামটা, এই ভাস্কুলার এন্ডোথেলিয়ামের কিছু অ্যাকশন আছে, হ্যাঁ। এখান থেকে কিছু জিনিস রিলিজ হয়, যেই জিনিসটা রিলিজ হয় সেই জিনিসগুলো আমার ব্লিডিং স্টপ করতে কাজ করে। তাহলে ভাস্কুলার এন্ডোথেলিয়ামের একটা কাজ, এই ভেসেলটার মধ্যে এই ভেসেলটার মধ্যে আমার যে প্লাটিলেট আছে, এই ভেসেলটার মধ্যে আমার যে প্লাটিলেট আছে, সেই প্লাটিলেট গুলো কিছু কাজ করবে। আর এই ভেসেলের মধ্যে কিছু ক্লটিং ফ্যাক্টর আছে। কেমন? ক্লটিং ফ্যাক্টর, এই ক্লটিং ফ্যাক্টর গুলো কিছু কাজ করবে। তো তাহলে আমার ডিজিজ গুলো বুঝতে হলে, যে ডিজিজ গুলা কি কি ভাগে ভাগ করেছে, তাহলে আমাকে জানতে হবে যে হেমোস্টেসিস কে কে মেনটেন করে। একটা ভাস্কুলার এন্ডোথেলিয়াম, একটা প্লাটিলেট, আর একটা ক্লটিং ফ্যাক্টর। কেমন? আচ্ছা, ওকে।
এখন আমরা দেখি যে কিভাবে হেমোস্টেসিসটা মেনটেন হয়। ধরেন একটা ইনজুরি হলো, সেখানে হচ্ছে আমার এই যে ভেসেলের কি হয়, একটা ভেসেলেরও তো একটা মাসেল আছে তাই না? সেই মাসেলের একটা কন্ট্রাকশন হয়, এই মাসেলের কন্ট্রাকশন হয়, এই মাসেলের হচ্ছে একটা নার্ভ প্লেক্সাস থাকে, সেটা হচ্ছে কি করে, ভেসো কনস্ট্রিকশন করে। কেমন? এই যে এখান থেকে হচ্ছে আমার এটাকে বলে হচ্ছে ভেসেল কনস্ট্রিকশন ফেজ। তারপর হচ্ছে প্রাইমারি হেমোস্টেসিস। প্রাইমারি হেমোস্টেসিসটাতে কি হয়, এই যে আমার প্লাটিলেট, এটা তো আরবিসি, এই যে আমার প্লাটিলেট গুলা এই যে ইনজুরি ব্লাড ভেসেল এখানে হচ্ছে জমা হচ্ছে। সেকেন্ডারি হেমোস্টেসিসে কি হচ্ছে, এই যে এখানে প্লাটিলেটটা জমা হলো, এর গায়ে গায়ে ক্লটিং ফ্যাক্টর গুলো হচ্ছে ডিপোজিট হবে। এরপর 4 নম্বরে কি হবে, এই যে ক্লটিং ফ্যাক্টরটা ডিপোজিট হয়ে ইন্ট্রিনসিক অ্যান্ড এক্সট্রিনসিক পাথওয়ে, যেটা আমরা হচ্ছে ফিজিওলজিতে পড়েছি, এখানে যে ক্লটিং ফ্যাক্টর গুলো জমা হয়ে এখানে যে ফিব্রিন ক্লটটা করলো, এই ফিব্রিন ক্লটটা তো অনেক বড় হয়ে পুরো ভেসেলকে ব্লক করে দিতে পারে, যার কারণে এই ক্লটটা যখন ব্লিডিং স্টপ হয়ে যাবে তখন এটা লাইসিস হয়ে এই জায়গাটা সমান হয়ে যাবে, তখন এই জিনিসটাকে কি বলছে, স্ট্যাবল ক্লট ফর্ম। তাহলে ভেসেল কনস্ট্রিকশন, দেন হচ্ছে প্রাইমারি হেমোস্টেসিস। প্রাইমারি হেমোস্টেসিস বুঝাতে বলতে প্লাটিলেট ক্লটিংটাকে বোঝায়, সেকেন্ডারি হেমোস্টেসিস বলতে কোয়াগুলেশন ফ্যাক্টর অ্যাক্টিভেশন থাকে বোঝায়, আর স্ট্যাবল ক্লট বলতে এই যে আমার ফিব্রিনোলাইসিস হয়ে ফিব্রিন, এক্সেস ফিব্রিনটাকে যে ওয়াশ আউট করে দেওয়া, সেটাকে বলছে স্ট্যাবল ক্লট ফর্মেশন। কেমন? আচ্ছা, এই যে এখানে প্রাইমারি সেকেন্ডারি একই কথা লেখা আছে। ইনজুরি হলো, কনস্ট্রিকশন হলো, প্লাটেলেট প্লাক ফর্মেশন হলো, সেকেন্ডারিতে হচ্ছে প্লাজমা কোয়াগুলেশন ফ্যাক্টর ফর্মেশন অফ স্টেবল ফিব্রিন ক্লট, ডিসোলুশন অফ ফিব্রিন ক্লট বাই ফিব্রিনোলাইসিস। কেমন? আচ্ছা আচ্ছা, তো তাহলে এখন আবার আমরা দেখি, তাহলে ব্লিডিং ডিসঅর্ডার হচ্ছে আ গ্রুপ অফ ডিসঅর্ডার of widely differing etiology which have in common an abnormal tendency to bleed due to a defect in the mechanism of hemostasis। হ্যাঁ, তাহলে আমি যেটা বারবার বলি, এটা যদি পোস্ট গ্রাজুয়েশনে ক্লাস হতো তাহলে আমি এই সংখ্যাটা একবার দেখিয়ে বা না দেখিয়ে স্কিপ করে চলে যেতাম, হ্যাঁ, মুখে বলে দিলেই হয়ে যেত। কিন্তু যেহেতু আপনাদের রিটেন কোশ্চেন আসে বা হচ্ছে ভাইভাতেও আপনাদেরকে এই কোশ্চেন, মানে এগুলো কোশ্চেন গুলো জিজ্ঞেস করতে পারে, সেক্ষেত্রে হচ্ছে আপনার লাইনটা মনে রাখতে হবে। কোন লাইনটা মনে রাখতে হবে? অ্যাবনর্মাল টেন্ডেন্সি টু ব্লিড, এই লাইনটা, অ্যাবনর্মাল টেন্ডেন্সি টু ব্লিড ডিউ টু, কি কারণে? ডিউ টু ডিফেক্ট ইন দ্য মেকানিজম অফ হেমোস্টেসিস। এতক্ষণ ধরে যেই ছবিটা দেখালাম এই ছবিটা মনে রাখবেন, যে ডিফেক্ট ইন দ্য মেকানিজম অফ হেমোস্টেসিস, অ্যাবনর্মাল টেন্ডেন্সি টু ব্লিড, এই লাইনটা মনে রাখবেন, আর ডিফেক্ট ইন দ্য মেকানিজম অফ হেমোস্টেসিস। কেমন? আচ্ছা আচ্ছা, তাহলে ব্লিডিং অনেক ভাবেই হতে পারে। আহ ধরেন আমার হচ্ছে কোনো মানে এক্সটেন্সিভ কোনো ইনজুরি হলো না, মানে এক্সটেন্সিভ ইনজুরি বলতে আমি বোঝাচ্ছি যে ধরেন যে ছুরি দিয়ে কেটে যাওয়া কোনো অ্যাক্সিডেন্ট, এরকম কিছু হলো না, হ্যাঁ, আমার ইন্টারনাল ব্লিডিং হলো, তাহলে কি টাইপের প্রেজেন্টেশন হতে পারে? একটা হচ্ছে স্পন্টেনিয়াস ব্লিডিং, স্কিন মিউকাস মেমব্রেন ইন্টারনাল টিস্যু। আরেকটা হতে পারে এক্সেসিভ প্রোলং ব্লিডিং ফলোইং ট্রমা বা সার্জারি, কোনো ট্রমার কারণে যদি ছিঁড়ে যায় কেটে যায় সেখান থেকে একটা হতে পারে। আরেকটা হচ্ছে ব্লিডিং ফ্রম মোর দ্যান ওয়ান সাইড। আচ্ছা, ওটা বেশি ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট, যে ধরেন আমি যেটা ওই সময় যেটা বলছিলাম, যে কোনো হচ্ছে আমার ইনজুরি হলো না, কোনো আহ মানে ট্রমা হলো না, কোনো অপারেশন হলো না, এমনি নর্মালি কোনো ডিসঅর্ডারের কারণে কি কি টাইপের হেমোরেজিক প্রেজেন্টেশন থাকে। হ্যাঁ, সো আপনাকে কোশ্চেনটা কিভাবে করবে, স্যার হয়তো বা ভাইবাতে কোশ্চেন করতে পারে, স্যার ম্যাডামরা, যে হেমোরেজ যে হয়, এই যে হেমোরেজিক ডিসঅর্ডার, এটার কি কি প্রেজেন্টেশন, কি কি প্রেজেন্টেশন নিয়ে রোগীরা আসে, তখন আপনি যখন এই প্রেজেন্টেশন গুলা বলবেন, এই প্রেজেন্টেশন ধরে ধরে তখন আপনাকে ইনভেস্টিগেশন গুলা জিজ্ঞেস করবে, যে এটা হলে কি ডিজিজ হতে পারে, হেমাটোমা হলে কি ডিজিজ হতে পারে, সো এই ডিজিজ হলে তুমি কোন ইনভেস্টিগেশন করবা। কেমন? সো ওটা তো আমরা পরে আলোচনা করব। আগে আমরা দেখি টাইপ অফ হেমোরেজ, কি কি টাইপ হতে পারে। একটা হতে পারে পেচেসি, পারপুরা, একাইমোসিস, হেমাটোমা, হেমার্থ্রোসিস, আর ইন্ট্রাক্রানিয়াল হেমোরেজ। হ্যাঁ, সেটা তো লাইফ থ্রেটেনিং কন্ডিশন, নর্মালি পেচিসি, পারপুরা, একাইমোসিস, হেমাটোমা, হেমাটোসিস। কেমন? আচ্ছা, তো তাহলে এক্সট্রাভাসেশন অফ ব্লাড,
আমাদের স্কিন বা মিউকাস মেমব্রেনে যে এক্সট্রাভাসেশন হয় সেখানে আমরা কি কি পেচেসি, পারপুরা আর হচ্ছে একাইমোসিস পাচ্ছি, তাই না? আচ্ছা, তো পেচেসি আমরা কখন বলবো? যখন হচ্ছে এটা সাইজটা ছোট হবে, মানে আমরা ছোট থেকে বড় দিকে যাচ্ছি, হ্যাঁ? তো তাহলে পিন হেড সাইজ ম্যাকিউলস অফ ব্লাড <3 মিলিমিটার যদি হয়, কেমন? আচ্ছা, এরপর হচ্ছে পারপুরা হচ্ছে লার্জ নন ব্লাঞ্চেবল পেচেসি যদি হয় 3 to 10 মিলিমিটার। একাইমোসিস হচ্ছে লার্জ এরিয়া অফ হেমোরেজ more than 1 সেন্টিমিটার। তাহলে এখানে আমার কি মনে রাখতে হবে? 3 মিলিমিটার মানে <3 মানে হচ্ছে 2 মিলিমিটার, এটা হচ্ছে 3 to 10 মিলিমিটার, আর এটা হচ্ছে more than 1 সেন্টিমিটার, বা মানে more than 10 মিলিমিটার মানেই তো 1 সেন্টিমিটার, তাই না? আচ্ছা, তো তাহলে এইটা কিন্তু ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট। 2 মিলিমিটার, 3 to 10 মিলিমিটার, more than 10 মিলিমিটার, কেমন? পেচেসি, পারপুরা, একাইমোসিস। এখন আমরা এটার টাইপ ইয়াটা দেখি। এই যে এটা হচ্ছে পেচেসি, অনেক ছোট, তাই না? পারপিউরা, পারপিউরা, এরপর আবার এটা হচ্ছে একাইমোসিস। তাহলে এগুলার মধ্যে আবার অনেক টাইপের আছে। আহ আপনার ইচিং হয় কিনা, তারপর হচ্ছে পেইনফুল কিনা, দেন হচ্ছে পালপেবল না নন পালপেবল। সাধারণত এই পারপিউরার ক্ষেত্রে পেচেসিগুলো সাধারণত ওরকম পালপেবল সাধারণত হয় না, মানে রেয়ার ডিজিজের ক্ষেত্রে হতে পারে, কিন্তু আমরা যে ডিজিজ গুলো নিয়ে সাধারণত আলোচনা করে থাকি ওগুলাতে সাধারণত মেইনলি আমরা পারপুরা রিলেটেড, পারপুরা পালপেবল না নন পালপেবল, পেইনফুল না পেইনলেস, ইচি না নন ইচি, সেই রিলেটেডই মূলত আমাদের পড়াশোনাগুলো থাকে, নর্মাল যে ডিজিজ গুলো নিয়ে আমরা আলোচনা করি। এছাড়া ইকাইমোসিস তো আছেই। আচ্ছা, এখানে যে ডিজিজ গুলো আপনার হচ্ছে ভাস্কুলাইটিস রিলেটেড সাধারণত হয়, বা থ্রোম্বোসাইটোপেনিয়া রিলেটেড, সেইগুলোতে দেখবেন ব্লাঞ্চেবল না, মানে আপনি যদি চাপ দেন এই যে এই রেড রেড এইগুলাতে চাপ দিলে এটা হচ্ছে ব্লাঞ্চড হবে না, মানে লাল ভাবটা সরে যাবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা হচ্ছে আমরা যখন 5th ইয়ারে ক্লিনিক্যাল ক্লাস করব তখন হচ্ছে আমরা এগুলা শিখবো, জাস্ট এমনি বলে রাখলাম। আচ্ছা, তারপর হেমাটোমাটা কি? আমরা তো পেচেসি, পারপুরা, এখামোসিস দেখেছি। হেমাটোমাটা হচ্ছে গ্রস একটা সোয়েলিং যদি হয়, হ্যাঁ, একটা গ্রস ব্লিডিং এর কারণে যদি একটা ফ্লাকচুয়েন্ট সোয়েলিং হয় সেটা হচ্ছে হেমাটোমা। হেমাট্রোসিসটা হচ্ছে জয়েন্ট স্পেসে ব্লিডিং হয়ে যেটা হয়, যেটা আমরা মেইনলি কোথায় পাই? হেমোফিলিয়া, হেমোফিলিয়া বি তে পাই। এটা নিয়ে আমরা সামনে আলোচনা করব। আচ্ছা, তাহলে এই যে এখানে কি হচ্ছে আপনার, এই যে জয়েন্ট স্পেসে দেখেন, এখানে তো ব্লিডিং এক্সেস হওয়ার কারণে এটা জয়েন্ট স্পেস আমার চলে যাচ্ছে, ক্যাপসুলের মধ্যে চলে যাচ্ছে। এই যে এখানে ব্লিডিং হচ্ছে, আমার জয়েন্ট স্পেসে ব্লিডিং হওয়ার কারণে এখান থেকে ব্লাডটা আমার যে ক্যাপসুলার স্পেস সাইনোভিয়াল ক্যাভিটি, এই ক্যাভিটির মধ্যে চলে যাচ্ছে, তাই না? তো তাহলে এটাকে আমি কি বলছি? হেমাট্রোসিস বলছি। ওকে, দেন আসেন হচ্ছে আপনার কি কি আহ মানে টাইপ, মানে ডিউরেশন। যদি আপনার অ্যাকিউট পিরিয়ড হয়, মানে সেটা হচ্ছে ডেজ টু উইকস, সেটা সাধারণত কি 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 হতে পারে? আইটিপি, ভিটামিন কে ডিফিসিয়েন্সি, এটা জাস্ট এমনি একটু দেখে রাখেন, এটা আমরা সামনে যখন আলোচনা করব তখন আবার দেখবো, আইটিপি নিয়ে আলোচনা করব ইন ডিটেলস। তারপর লঙ্গার ডিউরেশন কোনগুলার থাকে? সাধারণত এই যে আমার কনজেনিটাল যে ডিজিজ গুলা, সেগুলো হচ্ছে আমার কি স্বাভাবিক লং ডিউরেশন থাকবে। আর যেগুলো আমার অ্যাকোয়ার্ড ডিসঅর্ডার সেগুলো না আমার সাধারণত অ্যাকিউট অনসেট থাকবে, যেমন হচ্ছে আইটিপি, ভিটামিন কে ডিফিসিয়েন্সি। আর এই যে হেমোফিলিয়া, হেমোফিলিয়া কি একটা এক্স লিঙ্কড রিসেসিভ ডিজিজ। তারপর এই যে ভন উইলিব্রেন্ড ডিজিজ। আচ্ছা, ভন উইলিব্রেন্ড ডিজিজ অটোজোমাল ডোমিনেন্ট। তো এই ডিজিজ গুলো আমরা কোথায় পাই? মানে এই ডিজিজ গুলো হচ্ছে আমার কনজেনিটাল ডিজিজ, তাই না? আচ্ছা, ওকে, তাহলে হচ্ছে এটা গেল অ্যাকিউট অনসেটটা আমরা হচ্ছে অ্যাকোয়ার্ড ডিসঅর্ডারে পাই, আর ইনহেরিটেড ডিসঅর্ডার গুলা আমরা হচ্ছে লঙ্গার ডিউরেশন ধরে পাই, কেমন? আচ্ছা, এবার হচ্ছে আমি ইন জেনারেল একটা ইনভেস্টিগেশন দেখি। যে আমরা যেটা বললাম যে আমরা তো ডিজিজটা বুঝলাম যে আমাদের ব্লিডিং ডিসঅর্ডার, এখন আমরা ইন জেনারেল আমরা কি কি টেস্ট করি? যেমন আমরা থ্যালাসেমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বা হেমোলাইটিক অ্যানিমিয়া যখন পড়েছি তখন আমরা কি পড়েছি? যে ইনভেস্টিগেশন গুলা প্রথমে হচ্ছে সিবিসি, পিবিএফ, তারপর হচ্ছে আমরা বোন ম্যারো করলাম, তারপর কিছু বায়োকেমিক্যাল টেস্ট করলাম, তাই না? তো এভাবে করে হচ্ছে আমার
অ্যানিমিয়া রিলেটেড ডিজিজ গুলার ইনভেস্টিগেশন প্রোফাইলটা যায়। এখন আমরা হচ্ছে প্লাটিলেট ডিসঅর্ডার করছি, সেক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন প্রোফাইলটা কিভাবে যাবে? আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে হিমোগ্লোবিন পার্সেন্টেজ হচ্ছে লো থাক লো, সাধারণত লো থাকে হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, লিউকেমিয়াতে। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া নিয়ে তো আমরা পড়েছি যে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে কি হয়, বোন ম্যারোর সমস্যা। হ্যাঁ, এটা কিন্তু মানে বোন ম্যারোর বাইরের কোনো সমস্যা না, হ্যাঁ, রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমের কোনো সমস্যা না। বোন ম্যারোতে আমার হচ্ছে তিনটা সেল লাইনই হচ্ছে কাজ করতে পারছে না। তো যার কারণে তো আমার হিমোগ্লোবিন কম থাকে, প্লাটিলেটও কম থাকে। সো প্লাটিলেট যদি কম থাকে আমার এখানে ব্লিডিং টেন্ডেন্সি বেশি থাকবে। সো আমি যদি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া চিন্তা করি, সেক্ষেত্রে আমি হচ্ছে ব্লিডিংও পাবো, আবার হচ্ছে হিমোগ্লোবিনও লো পাবো। তারপর হচ্ছে লিউকেমিয়া, লিউকেমিয়াতেও হচ্ছে কি হয়, লিউকেমিয়াতে ব্লাস্ট সেল হচ্ছে বেশি থাকে, তাই না? এই যে লিউকেমিয়াতে কি থাকে, লিউকেমিয়াতে হচ্ছে ব্লাস্ট সেল, কেমন, ব্লাস্ট সেল থাকে, মানে আমাদের ম্যাচিউর সেল থাকে না, ইমম্যাচিউর সেল থাকে। তো এই ব্লাস্ট সেলের কারণে দেখা যায় যে আপনার নিউট্রোফিল, মানে আপনার লিউকোসাইট কাউন্টও কম থাকে। তারপর হচ্ছে লিউকোসাইট ঠিক মতো কাজ করতে পারে না, সেক্ষেত্রে আপনার হিমোগ্লোবিনও কম থাকে, আবার প্লাটিলেট কাউন্টও কম থাকে। আচ্ছা, তো এগুলা গেল। নর্মাল অর লো হিমোগ্লোবিন নর্মাল থাকবে কাদের ক্ষেত্রে, আইটিপির ক্ষেত্রে, হেমোফিলিয়া ভন উইলিব্রেন্ড ডিজিজ। এই যে আইটিপি, এখানে যে আইটিপি, তারপর হেমোফিলিয়া, তারপর হচ্ছে ভন উইলিব্রেন্ড ডিজিজ, এগুলা তো একদম স্পেসিফিক প্লাটিলেট বা ক্লটিং ফ্যাক্টরের ডিসঅর্ডার। সো এখানে তাই হিমোগ্লোবিনের কোনো সমস্যা হয় না, কেমন। আর লিউকেমিয়া যেহেতু একটা কি বোন ম্যারোর একটা সমস্যা, বোন ম্যারোতে ব্লাস্ট সেল বেশি থাকে। সো বোন ম্যারো রিলেটেড যেহেতু, সো অন্য দুইটা আহ মানে অন্য দুইটা সেল লাইনকে, মানে হিমোগ্লোবিন আর প্লাটিলেটকেও সে হচ্ছে এফেক্ট করতে পারে লিউকেমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। কিন্তু আইটিপি, হেমোফিলিয়া, ভন উইলিব্রেন্ড যেহেতু একেবারে স্পেসিফিক্যালি আমার প্লাটিলেট বা কোয়াগুলেটিং ফ্যাক্টরের ডিজিজ, এবং এগুলো যেহেতু বোন ম্যারোর কোনো ডিজিজ না, যার কারণে ও হিমোগ্লোবিনকে কোনো এফেক্ট করে না, কেমন। আচ্ছা, তারপর টোটাল কাউন্ট অফ ডব্লিউবিসি অ্যান্ড ডিফারেন্সিয়াল কাউন্ট অফ ডব্লিউবিসি, ওকে, এটা দেখবো। তারপর হচ্ছে প্লাটিলেট কাউন্ট দেখবো, প্লাটিলেট কাউন্ট কম থাকবে আইটিপি তে, কেমন। আচ্ছা, এরপর আমরা নর্মাল, মাইল্ড কখন বলি, সিভিয়ার কখন বলি, এগুলো এখানে আছে। এটা আহ তেমন ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট এমনি একবার দেখে রাখবেন। ওকে, দেন আমরা পিবিএফ এ ফ্র্যাগমেন্টেড আরবিসি পাবো ডিআইসি তে। এখন জাস্ট এমনি একবার দেখে রাখেন, আমরা পরে আলোচনা যখন করব তখন জিনিসগুলো বুঝতে পারবেন। প্যানসাইটোপেনিয়াটা অনেকবার বলা হয়েছে। ব্লাস্ট সেল, ওই যে যেটা বললাম লিউকেমিয়াতে আমার ব্লাস্ট সেল থাকবে। এটা আমি বোন ম্যারোতেও ব্লাস্ট সেল পাবো, বোন ম্যারোতে যখন ব্লাস্ট সেল পরিমাণ অনেক বেড়ে যাবে তখন সেটা আমার পেরিফেরাল ব্লাডেও চলে আসবে, যার কারণে আমি পিবিএফ এও হচ্ছে ব্লাস্ট সেল পাবো ম্যালিগনেন্সির ক্ষেত্রে, কেমন। আচ্ছা, এবার আসি হচ্ছে প্রত্যেকটা ডিজিজে ধরে ধরে, ডিজিজ ধরে না, মানে কি কি টেস্ট, আমি তো এতক্ষণ সিবিসি আর পিবিএফ আলোচনা করেছি, তাই না? এখন আমি হচ্ছে ব্লিডিং টাইম আলোচনা করব। আচ্ছা, ব্লিডিং টাইম, ব্লিডিং টাইমটা কোথায়, ব্লিডিং টাইমটা নর্মাল ভ্যালু, এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। আপনার হচ্ছে ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, তারপর প্রথম বিন টাইম, অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম, এগুলার নর্মাল ভ্যালু কত। সো নর্মাল ভ্যালু জানলে এটা যদি রেইজ করে তাহলে আপনি বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী ডিজিজ ডায়াগনোসিস করতে পারবেন। সো আপনাকে নর্মাল ভ্যালুগুলো জানতে হবে। এবং এই ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, এগুলা কোথায় বাড়ে কোথায় কমে সেই জিনিসগুলোও আপনাকে হচ্ছে জানতে হবে, খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ইনফিনিটি স্টার টপিক, মানে আপনার এখন কাজে লাগবে, রিটেনে কাজে লাগবে, ভাইভাতে কাজে লাগবে, পোস্ট গ্রাজুয়েশনেও কাজে লাগবে, কেমন। আচ্ছা, তো ব্লিডিং টাইমটা নর্মাল ভ্যালু, এগুলো তো আমরা মনে হয় ফিজিওলজিতে পড়েছি, তাই না, 2 to 8 মিনিট। এখন এটা দিয়ে কি ইন্ডিকেট করে? আচ্ছা, ব্লিডিং টাইমটা, আচ্ছা, ব্লিডিং টাইমটা তাহলে কি ইন্ডিকেট করে, প্লাটিলেট কাউন্ট অ্যান্ড ফাংশন অফ প্লাটিলেট। মানে ব্লিডিং টাইম দিয়ে আমি কি অ্যাসেস করতে পারবো, প্লাটিলেট কাউন্ট। প্লাটিলেট কাউন্ট যদি কম থাকে তাহলে আমার ব্লিডিং
টাইম বেড়ে যাবে। আর হচ্ছে ফাংশন, মানে হচ্ছে ধরেন আমার প্লাটিলেট কাউন্ট ঠিক আছে, আমার প্লাটিলেটের পরিমাণ ঠিক আছে, কিন্তু প্লাটিলেট আমার কোয়ালিটি ফুল প্লাটিলেট নাই, প্লাটিলেট গুলা অ্যাবনর্মাল ফাংশন করতেছে, তাহলেও তো আমার ব্লিডিং টাইম বেড়ে যাবে, তাই না? তো তাহলে প্লাটিলেটের সাথে মনে রাখবেন ব্লিডিং টাইম। আবারও বলছি, প্লাটিলেটের সাথে মনে রাখবেন ব্লিডিং টাইম, প্লাটিলেট ব্লিডিং টাইম, প্লাটিলেট ব্লিডিং টাইম, এটা একদম মানে বেসিক, এটা ভুল করা যাবেই না, কোনোভাবেই যাবে না, কেমন? তাহলে প্লাটিলেট কাউন্ট প্লাস প্লাটিলেটের ফাংশন, কোয়ালিটিফুল প্লাটিলেট আছে কিনা, দুইটাই অ্যাসেস করছে আমার ব্লিডিং টাইম। তাহলে এটা প্রলং কোথায় হবে? বোথ কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ প্লাটিলেট ডিসঅর্ডার, যেটা বললাম ইম্পেয়ার্ড ভাস্কুলার ইন্টিগ্রিটি। এতক্ষণ তো আমি খালি প্লাটিলেটের কথাই বললাম, তাই না? প্লাটিলেট প্লাস হচ্ছে আপনার যদি ভাস্কুলার ইন্টিগ্রিটি হয়, মানে হচ্ছে আমার যদি ভেসেলের সমস্যা হয়, এখানে লিখে না, আমার যদি ভেসেলের সমস্যা হয় এবং ভিতরে যদি প্লাটিলেটের সমস্যা হয়, হ্যাঁ, তাহলে ভেসেল আর হচ্ছে প্লাটিলেট, এই দুইটার কম্বিনেশন হচ্ছে আমার ব্লিডিং টাইম। কেমন? নর্মাল ভ্যালু হচ্ছে 2 to 8 মিনিট। এখানে ক্লটিং টাইমটা মনে হয় লেখা নাই। আচ্ছা, ক্লটিং টাইমটা আমি জাস্ট একবার বলি, ক্লটিং টাইমটা আমরা নর্মালি হচ্ছে 6 to 10 মিনিট, এটা 2 to 7 মিনিট আছে, যাই হোক ব্লিডিং টাইম তো 2 to 8 মিনিট, আর ক্লটিং টাইমটা 6 to 10 মিনিট। ক্লটিং টাইমটা হচ্ছে আপনার, ক্লটিং টাইমটা দেখে হচ্ছে কোয়াগুলেশন ফ্যাক্টর, কোয়াগুলেশন ফ্যাক্টর যদি কম হয়, কোনো ডিফিসিয়েন্সি হয় বা কোয়াগুলেশন ফ্যাক্টরের কোনো ডিসঅর্ডার হলে আমার ক্লটিং টাইমটা ইনক্রিজ করে। তাহলে ক্লটিং টাইম রিলেটেড উইথ ক্লটিং টাইম রিলেটেড উইথ কোয়াগুলেশন ফ্যাক্টর, হ্যাঁ, তাহলে হচ্ছে ক্লটিং টাইম রিলেটেড উইথ কোয়াগুলেশন ফ্যাক্টর আর ব্লিডিং টাইম রিলেটেড টু প্লাটিলেট ফ্যাক্টর, এই জিনিসটা কোনোভাবেই ভুল করা যাবে না। কেমন? ব্লিডিং টাইম, প্লাটিলেট, কোয়াগুলেশন ফ্যাক্টর, ক্লটিং টাইম। কেমন? আচ্ছা, দেন হচ্ছে প্রথম বিন টাইম। প্রথম বিন টাইম আর ইয়াটা আমি একটু, প্রথম বিন টাইম আর হচ্ছে ইপিটিটি, তাই না? পিটি এপিটিটি, দেখেন মনে রাখবেন, এটা আপনারা জানেন, ফিজিওলজিতে এগুলো সব পড়ানো হয়েছে, জাস্ট একবার আমি মনে করিয়ে দিচ্ছি। আপনার এক্সট্রিনসিক পাথওয়ের সাথে রিলেটেড হচ্ছে কি? এক্সট্রিনসিক পাথওয়ের সাথে রিলেটেড হচ্ছে পিটি, আর হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ের সাথে রিলেটেড হচ্ছে এপিটিটি। কেমন? আচ্ছা, তাহলে ইন্ট্রিনসিক পাথওয়ে, এখন আপনি দেখেন এখানে কি কি ফ্যাক্টর আছে, 12 9, 12 11 9 8, তারপর হচ্ছে এটার সাথে আপনি এটাও যোগ করেন, এখানে হচ্ছে 10 আছে, 5 আছে, 4 আছে, 2 1 আছে। সো এইগুলার যদি কোনো ডেফিসিয়েন্সি হয় তাহলে আমার ইপিটিটি প্রলং হবে। এক্সট্রিনসিক পাথওয়েতে কি আছে দেখেন, 7 আছে, তারপর হচ্ছে আমার কমন পাথওয়েতে 2 আছে, 1 আছে, 10 আছে। এইগুলার যদি কোনো সমস্যা হয় তাহলে আমার পিটি প্রলং হবে। কেমন? তাহলে এপিটিটি প্রলং হয় ইন্ট্রিনসিক পাথওয়ের ফ্যাক্টর গুলা, পিটি প্রলং হয় এক্সট্রিনসিক পাথওয়ে। তাহলে এই ছবিটা আপনাদের মনে রাখতে হবে যে কোন ক্লটিং ফ্যাক্টর গুলো আমার এখানে আছে, কোন ক্লটিং ফ্যাক্টর গুলো এখানে আছে, হ্যাঁ। আর কমন যে ফ্যাক্টর গুলা মূলত দুই জায়গায় আমার, মানে পিটিতেও কমে, পিটি পিটি বাড়লেও এগুলা কমে, এপিটিটি বাড়লেও কমন যে পাথওয়ের ফ্যাক্টর গুলা সেগুলা কমে। কেমন? আচ্ছা, এবার আসেন, প্রথম বিন টাইমের নর্মাল ভ্যালু মনে রাখবেন 11 to 16 সেকেন্ড, এটা প্রলং হবে কোথায়? এই যে দেখেন পিটি, পিটি হচ্ছে এই যে 2 7 9 10, হ্যাঁ, যদিও 9 এখানে মানে 9টা ঠিক আছে, কিন্তু মেইনলি হচ্ছে এই যে 7 to 10, হ্যাঁ, এই জিনিসগুলা আপনার হচ্ছে লিভারে তৈরি হয়, মানে এই ফ্যাক্টর গুলা। তো তাহলে আমার যদি লিভার ডিজিজ হয় এবং এই ফ্যাক্টর গুলার যদি প্রবলেম হয়
মানে এই ফ্যাক্টর গুলা যদি ডেফিসিয়েন্ট হয় তাহলে আমার পিটি প্রলং হবে। আবার ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর গুলা কি, এই যে 2, 7, 9, 10, কেমন? এটাও তো আমরা হচ্ছে মেটাবলিজমে পড়েছি, তাই না? 2, 7, 9, 10। তো তাহলে এই ফ্যাক্টর গুলাও যদি আমার ডেফিসিয়েন্ট হয় তাইলেও আমার হচ্ছে প্রথম মিন টাইমটা ইনক্রিজ করবে। এবং ডিআইসি, ডিআইসি নিয়ে আমরা একদম লাস্টে আলোচনা করব। ডিআইসি তে মনে রাখবেন সব কিছু কমলেই মানে সব কিছুই হচ্ছে ইনভলভ হয় ডিআইসি তে। ডিআইসি তে সব কিছুই হচ্ছে মানে বেড়ে যায়। পিটি, এপিটিটি, আপনার ব্লিডিং টাইম, ক্লটিং টাইম সবই হচ্ছে আপনার বেড়ে যায় ডিআইসি তে, সবকিছুই এফেক্টেড হয়। ধরেন আপনি একটা জিনিস পড়লেন কিন্তু আপনার মনে নাই, আপনি যদি ডিআইসি লিখে দেন দেখবেন একটা মানে এক্সাম্পল ঠিক হয়ে যাবে, এরকম একটা অবস্থা আর কি। আচ্ছা, তো তারপর এপিটিটি তে আসেন, ওটা কি বললাম? এই যে ইন্ট্রিনসিক পাথওয়ে এন্ড ফাইনাল কমন পাথওয়ে, ইন্ট্রিনসিক পাথওয়ে এন্ড ফাইনাল কমন পাথওয়ে। এটা মনে রাখবেন এই এপিটিটি ওয়ার্ডটাও বড়, এখানে ফ্যাক্টরও বেশি এবং এটার ভ্যালুটাও বেশি, 30 to 40। এর আগেরটা কত ছিল? 11 to 16। আর এপিটিটির নর্মাল ভ্যালু হচ্ছে 30 to 40। এটা প্রলং হবে। আপনি দেখবেন হেমোফিলিয়া যখন আমরা পড়বো সেখানে কি 8 হেমোফিলিয়া ট্রু, হেমোফিলিয়া, তারপর হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর, সেখানেও কি 8 আর 9 ইনভলভমেন্ট। এই যে দেখেন এখানে 8 আর 9, সরি 9। তারপর ভন উইলি ব্র্যান্ড ডিজিজ, এটাও আমার ফ্যাক্টর 8 রিলেটেড, সো এটাতেও এপিটিটি ইনক্রিজ করবে। তারপর হেপারিন, হেপারিন হচ্ছে মেইনলি হেপারিন যে ওষুধটা এটা হচ্ছে আমার ইন্ট্রিনসিক পাথওয়েকে মানে হল্ট করে হচ্ছে কাজটা করে। হ্যাঁ, মানে এটা তো হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট। তাহলে হেপারিনটা আমার কোন মানে কোয়াগুলেশন পাথওয়েটাকে এফেক্ট করে বা হল্ট করে, হল্ট করা ট্রাই করে, সেটা হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে। সো এই জন্যই হেপারিন ইফেক্টে এপিটিটি ইনক্রিজ করবে। লিভার ডিজিজেও এই মানে মোটামুটি সব ক্লটিং ফ্যাক্টরি বলা যায় যে লিভার থেকে রিলিজ হয়। এছাড়া প্লাটিলেট থেকেও কিছু হয়, তারপর এন্ডোথেলিয়াম, ভাস্কুলার এন্ডোথেলিয়াম থেকেও কিছু হয়। সো লিভার ডিজিজও সবগুলাতে এপিটি এপিটিটি বাড়ে, কেমন? তারপরে এই যে ডিআইসি, মানে ডিআইসি আর লিভার ডিজিজ হচ্ছে আলুর মতো, সবকিছুতেই আপনি লাগাই দিতে পারবেন। আচ্ছা, এই ছবিটাই মেনলি মনে রাখবেন। আর এই ছবিটা আমি জাস্ট দিয়েছি, এখানে কোয়াগুলেশন ক্যাসকেড ধরেন আপনার ফ্যাক্টরের নাম দিল না, মানে ফ্যাক্টরটা নাম দিল, এভাবে উল্লেখ করলো না, হ্যাঁ, রোমান ভাবে আপনার ফ্যাক্টরের নামটা দিল, সেক্ষেত্রে আপনাকে ডিজিজটা কি সেটা বুঝতে হবে, কেমন? আচ্ছা, তো কোয়াগুলেশন ফ্যাক্টর গুলার নামগুলোও মনে রাখবেন। এবার আসেন থ্রম্বিন। থ্রম্বিনটা হচ্ছে আপনার, থ্রম্বিনটা আপনি দেখেন এই যে থ্রম্বিনটার আমার কাজ কি, থ্রম্বিন টাইমটা আমার কখন ইনক্রিজ করবে? ফিব্রিনোজেন, থ্রম্বিনের কাজ হচ্ছে ফিব্রিনোজেন থেকে ফিব্রিনে কনভার্ট করা, তাই না? তাহলে থ্রম্বিনের কাজ কি? ফিব্রিনোজেন থেকে ফিব্রিনে কনভার্ট করা। ফিব্রিন কি করবে? কি বলেছি বলেন তো? ওই যে সেকেন্ডারি হেমোস্টেসিসটা, যে আমার কোয়াগুলেশনটা হলো, সেখানে তোমার ফিব্রিন ক্লট, একটা স্ট্যাবল ফিব্রিন ক্লট হবে, তাই না? সেকেন্ডারি হেমোস্টেসিসের পরে। তো তাহলে থ্রম্বিন হচ্ছে আমার ফিব্রিনোজেন থেকে ফিব্রিনে কনভার্ট করে একটা স্ট্যাবল ফিব্রিন ক্লট করতে হেল্প করছে থ্রম্বিন। তো তাহলে থ্রম্বিন টাইম দিয়ে আমরা দেখবো হচ্ছে অ্যাসেস দ্য অ্যাবিলিটি টু কনভার্ট ফিব্রিনোজেন টু ফিব্রিন বাই অ্যাডিং থ্রম্বিন টু প্লাজমা। বোঝা গেল? তো তাহলে আমি থ্রম্বিন টাইম যদি বেশি থাকে, মানে আমি কি বুঝবো? থ্রম্বিনটা ঠিক মতো কাজ করতে পারছে না, যার কারণে ফিব্রিন থেকে ফিব্রিনে কনভার্ট হতে পারছে না, ক্লট ফর্মেশন হতে পারছে না, তাই না? তো তাহলে থ্রম্বিন টাইম কত? 11 to 15 সেকেন্ড, প্রায় প্রথম বিন টাইমের মতোই, কেমন? তো তাহলে থ্রম্বিন টাইমটা আমরা বুঝলাম। থ্রম্বিন টাইমটা কখন ইনক্রিজ করবে? দেখেন থ্রম্বিন টাইমটা হচ্ছে হেপারিন অ্যান্টিথ্রম্বিন অ্যান্টিবডি যদি থাকে, এই যে মানে থ্রম্বিন এর এগেনস্টে যদি কোনো অ্যান্টিবডি থাকে সেটা যদি থ্রম্বিনকে ইনহিবিট করে, অথবা হাইপোফিব্রিনোজেনিমিয়া অর ডিসফিব্রিনোজেনিমিয়া। থ্রম্বিনটা কি করে? থ্রম্বিনটা ফিব্রিনোজেন থেকে ফিব্রিন করে। তাহলে আমার হাইপোফিব্রিনোজেনিমিয়া বা ডিস ফিব্রিনোজেনিমিয়া যদি থাকে স্বাভাবিক, তাহলে তো আমার থ্রম্বিন কাজ করতে পারবে না, সেখানে থ্রম্বিন টাইমটা ইনক্রিজ করবে, কেমন? আচ্ছা, এছাড়া আমি হচ্ছে স্পেসিফিক ফ্যাক্টর দেখতে পারি, ওই যে যেটা বললাম ফ্যাক্টর হেমোফিলিয়া এর ক্ষেত্রে ফ্যাক্টর 8টা ডেফিসিয়েন্সি থাকে, হেমোফিলিয়া বির ক্ষেত্রে ফ্যাক্টর 9টা ডেফিসিয়েন্সি থাকে, কেমন?
এছাড়া আমি আর কি করতে পারি, ফিব্রিনোজেন লেভেল দেখতে পারি, ডি ডাইমার দেখতে পারি, ডি ডাইমার নিয়ে আমরা ডিআইসি তে আলোচনা করব, এফডিপি দেখতে পারি, সেগুলো আমরা ডিআইসি তে আলোচনা করব। আচ্ছা, এবার আসেন হচ্ছে ফিব্রিনোজেন। আহ ফিব্রিনোজেনটা তো আমরা নর্মালি করি না, এর মানে প্রথম দিকে যেগুলো আলোচনা করেছি সেগুলাই বেশি ইম্পর্টেন্ট। তারপরে আমরা দেখি ওই যে ফিব্রিনোজেন, আবার আমি এই ছবিটা দেখাই, এই ছবিটা দেখেই মনে রাখবেন, এই ছবিটা বা এই ছবিটা, এই যে দেখেন ফিব্রিনোজেন। এখন আমরা এতক্ষণ আমরা এপিটি এপিটিটি নিয়ে কথা বলেছি, ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক থ্রম্বিন টাইম নিয়ে কথা বলেছি, এখন আমি ফিব্রিনোজেন লেভেল নিয়ে কথা বলছি, কেমন? আচ্ছা, ফিব্রিনোজেন হচ্ছে ডিক্রিজ করবে কোথায়? ডিআইসি তে ডিক্রিজ করবে। আমি কি বলেছি, ডিআইসি তে সব ইনক্রিজ করে। কি সব ইনক্রিজ করে? টাইম, টাইম যেগুলা সেগুলা হচ্ছে ইনক্রিজ করে। আর কোন প্রোডাক্ট, মানে কোনো ধরেন ফিব্রিনোজেন বা প্লাটিলেট বা ক্লটিং ফ্যাক্টর, এগুলা হচ্ছে ডিক্রিজ করে, কেমন? তো তাহলে ফিব্রিনোজেন হচ্ছে ডিআইসি তে ডিক্রিজ করে। বা আমি কোনো ফিব্রিনোলাইটিক থেরাপি যদি দেই, প্রাইমারি ফিব্রিনোলাইটিক স্টেট বা কনজেনিটাল অ্যাফিব্রিনোজেনেমিয়া, বা আমরা থ্রম্বিন টাইমে কি পড়েছি, ডিসফিব্রিনোজেনেমিয়া, হ্যাঁ, অথবা এ- এগুলা গেল, এগুলাতে হচ্ছে আমার ফিব্রিনোজেন লেভেলটা ইনক্রিজ করবে, সরি ফিব্রিনোজেন লেভেলটা ডিক্রিজ করবে। আর ফিব্রিনোজেন ইনক্রিজ করে কখন? ইনফ্লামেটরি স্টেট বা অ্যাকিউট ইলনেস, হ্যাঁ, ইনফ্লামেটরি স্টেটে হচ্ছে আমার ফিব্রিনোজেনটা ইনক্রিজ করে। এই জিনিসটা মনে রাখতে হবে, কেমন? আচ্ছা, ওকে। তারপর ডি ডাইমার, ডি ডাইমারটা কি? ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট, মানে হচ্ছে আমার যে এই যে ফিব্রিনোজেন, এই ফিব্রিনোজেন থেকে তো ফিব্রিন তৈরি হলো। এই ফিব্রিনটা তো যখন আবার ফিব্রিনোলাইসিস হয়, তাই না, ক্লটিং, আপনারা কোয়াগুলেশন পাথওয়ে, এই ডিসঅর্ডার ব্লিডিং ডিসঅর্ডার পড়ার আগে কোয়াগুলেশন পাথওয়েটা পড়বেন। কোয়াগুলেশন পাথওয়ের পরে যে ফিব্রিনোলাইসিস যে হয়, এটাও তো একটা হেমোস্টে হেমোস্টেসিসের একটা প্রক্রিয়া। সো ফিব্রিনোলাইসিস হয়ে এই যে আপনার ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট তৈরি হয় বাই প্লাজমিন। বুঝতে পেরেছেন? মানে আপনার হচ্ছে ফিব্রিন, আচ্ছা, ফিব্রিন এটা হচ্ছে লাইসিস হয় বাই প্লাজমিন। প্লাজমিন দিয়ে লাইসিস হওয়ার পরে আপনার হচ্ছে এই এফডিপি তৈরি হয়। তাহলে কি তৈরি হয়? এফডিপি, কেমন? আচ্ছা, এই যে এখন এটা যদি বেশি বেশি ফিব্রিন তৈরি হয়, তাহলে বেশি বেশি প্লাজমিন কাজ করে বেশি বেশি এফডিপি তৈরি করবে, তাই না? তাহলে ডি ডাইমার বা এফডিপি বা ডি ডাইমারটা কখন বাড়ে? ডিআইসি তে বাড়ে, কোনো অ্যাকিউট থ্রম্বো এম্বোলিক এপিসোড, কোনো পোস্ট ট্রমা অর সার্জারি অর হচ্ছে ম্যালিগনেন্সি, কেমন? এইগুলা খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসগুলা কি, এখন ধরেন আপনারা তো ক্লিনিক্যাল জিনিসগুলা বেশি পড়েন নাই, সো এখন আপনাদের কাছে জিনিসগুলো আমি বুঝালেও আপনাদের খুব বেশি একটা মনে থাকবে না। আমি বলবো যে যতটুকু আমি বুঝাচ্ছি তার মধ্যে যতটুকু বুঝেন, প্লাস কিছু জিনিস আসলে প্রথমে মুখস্থ করলে আমার কাছে মনে হয় ভালো। সত্যি কথা বলতে, প্রথমে কিছু জিনিস মুখস্থ করলে পরে হচ্ছে আপনি যখন বুঝবেন, তখন আপনি জিনিসটা ধরতে পারবেন। আপনার মানে মাথায় যদি কিছুই না থাকে, তাহলে তো আপনি জিনিসটা ধরতে পারবেন না বা বুঝতে পারবেন না যে এই জিনিসটা ইম্পর্টেন্ট। সো বুঝেন বা না বুঝেন, কিছুটা হলেও বুঝে পড়ার চেষ্টা করবেন, বুঝে আপনি এই জিনিসগুলো মুখস্থ করার ট্রাই করবেন। ডি ডাইমার কোথায় ইনক্রিজ করে, ফিব্রিনোজেন কোথায় ইনক্রিজ করে, একটা ধারণা নেওয়ার চেষ্টা করবেন, কেমন? আচ্ছা, একটা দুইটা মেইন জিনিস, যেমন হচ্ছে যে ডিআইসিটা, তারপর হচ্ছে যে পোস্ট অ্যাকিউট থ্রম্বো এম্বোলিক এপিসোড, এই জিনিসগুলা। এফডিপিও প্রায় একই জিনিস, এফডিপি আর ডি ডাইমার ইনক্রিজের কজ প্রায় একই, হ্যাঁ, এটা আর বললাম না। আচ্ছা, তারপর আসি আমরা, এবার হচ্ছে ব্লিডিং ডিসঅর্ডার গুলো আমরা আলোচনা করব, কেমন? আচ্ছা, ব্লিডিং ডিসঅর্ডার গুলা দেখেন, তাহলে আমরা কিভাবে ভাগ করেছি, যে কোনো ওই যে আমরা হেমোস্টেসিসের
পার্ট কি বলেছি, ভাস্কুলার প্রথমে একটা ইভেন্ট হয়, তারপর হচ্ছে প্লাটিলেট প্লাগ হয়, তারপর হচ্ছে কোয়াগুলেশন ফর্মেশন হয়। ঠিক সেভাবে ভাস্কুলার ডিসঅর্ডার আছে, প্লাটিলেট ডিসঅর্ডার আছে, কোয়াগুলেশন ডিসঅর্ডার আছে। হ্যাঁ, আচ্ছা। তো এখন আমরা দেখি কি কি ডিসঅর্ডার আছে। দেখেন, ডিসঅর্ডার অফ প্রাইমারি হেমোস্টেসিস। আচ্ছা, ডিসঅর্ডার অফ প্রাইমারি হেমোস্টেসিসের মধ্যে ভেসেল প্রবলেম, প্লাটিলেট প্রবলেম। ডিসঅর্ডার অফ সেকেন্ডারি হেমোস্টেসিস, দেখেন প্রাইমারি হেমোস্টেসিসের মধ্যে ভেসেল আর প্লাটিলেট, সেকেন্ডারি হেমোস্টেসিসের মধ্যে কোয়াগুলেশন পড়ছে। কেমন? আচ্ছা, প্লাটিলেট প্রবলেমের মধ্যে হচ্ছে এক, তার নাম্বার কম, আরেকটা হচ্ছে তার ফাংশন অ্যাবনর্মাল। নাম্বারের মধ্যে হচ্ছে যদি আমার প্রোডাকশন ঠিক মতো না হয়, আমার প্লাটিলেট মেইনলি প্রোডাকশন হয় কোথা থেকে? বোন ম্যারো। এখন বোন ম্যারো থেকে যদি আমার প্রোডাকশন ঠিক মতো না হয়, বোন ম্যারো থেকে প্রোডাকশন ঠিকই হচ্ছে, কিন্তু যেই প্লাটিলেট গুলো প্রোডাকশন হচ্ছে সেটার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, যার কারণে বেশি বেশি ডিস্ট্রাকশন হচ্ছে। এটা একটা কারণ। অথবা সিকোয়েস্ট্রেশন। এই জিনিসটা কি? এই যে আমার সব সেল, আরবিসি বলেন, ডব্লিউবিসি, এই যে আরবিসি, ডব্লিউবিসি, প্লাটিলেট, এগুলো আমার কোথায় ডিস্ট্রাকশন হয়? স্প্লিনে, তাই না? তো তাহলে আমার স্প্লিন যদি বড় হয়ে যায়, ও যদি বেশি বেশি ডিস্ট্রাকশন করে, সেটাই হচ্ছে সিকোয়েস্ট্রেশন। তাহলে বেশি বেশি যদি প্লাটিলেট ধ্বংস হয়ে যায় স্প্লিনে, স্প্লিন তো ম্যাক্রোফেজ, মানে স্প্লেনিক ম্যাক্রোফেজ আমার এগুলোকে হচ্ছে ডিস্ট্রয় করছে, তাহলে বেশি বেশি যদি ডিস্ট্রয় করে তাহলেও আমার প্লাটিলেটের নাম্বার কমে যাচ্ছে। কেমন? ওকে, এটা হচ্ছে আমার ভাগ। এই জিনিসটা বোঝা গেল। এবার হচ্ছে আমরা ভাস্কুলার ডিসঅর্ডারে যাই। আচ্ছা, ভাস্কুলার ডিসঅর্ডারে দেখেন কি কি আছে। ভাস্কুলার ডিসঅর্ডার মোটামুটি, হ্যাঁ, ভাস্কুলার ডিসঅর্ডারটা ইম্পর্টেন্ট। আমরা ভাস্কুলার ডিসঅর্ডারের ডিজিজ গুলা নিয়ে ফুল আলোচনা করব না, জাস্ট নামগুলো অবশ্যই জানতে হবে। ভাস্কুলার ডিসঅর্ডার মধ্যে কি কি আছে? হেরিডিটারির মধ্যে হেরিডিটারি হেমোরেজিক টেলানজেকটেশিয়া, আর হচ্ছে এহেলার্স ডানলোস সিনড্রোম। অ্যাকোয়ার্ডের মধ্যে কি আছে? ইনফেকশাস এর মধ্যে মেনিঙ্গোককাল সেপ্টিসেমিয়া, ডেঙ্গু, মিজেলস, এরপর হচ্ছে হেনোক্সুলিন পারপুরা, স্কারভি, কোলাজেন ভাস্কুলার ডিজিজ লাইক পলিআর্টারাইটিস নোডোসা। কেমন? আচ্ছা, এই ডিজিজ গুলা এখন আপনাদের কাছে আনকমন লাগছে, মনে হয় খালি ডেঙ্গু আর মিজেলসটাই কমন, স্কারভিটা কমন। আচ্ছা, হেরিডিটারি হেমোরেজিক টেলানজিয়েকটেশিয়া হচ্ছে যে আমার আর্টারিও ভেনাস ম্যালফরমেশন হবে, কনজেনিটাল আর্টারিও ভেনাস ম্যালফরমেশনের একটা ডিজিজ হচ্ছে এইটা। এহেলার্স ডানলোসটাকে এখানে হচ্ছে আমার কোলাজেন ডিফেক্ট থাকে, এটাও একটা হেরিডিটারি ডিজিজ যেখানে কোলাজেন ডিফেক্ট থাকে। তো তাহলে আমাদের ভেসেলেও তো কোলাজেন থাকে, ওই কোলাজেনের ডিফেক্টের কারণে আমার যদি ব্লিডিং হয়। কেমন? এখানে খালি ভেসেলের কোলাজেন না, এছাড়া আরো অনেক কোলাজেন, মানে এখানে পেশেন্টটা হাইপার ফ্লেক্সিবল থাকে। তো আমার এখানে মেইনলি আলোচনা হচ্ছে ভেসেলের কোলাজেন যদি আমার ডিফেক্ট থাকে তাহলে আমার ভাস্কুলার ডিসঅর্ডার হবে। তাহলে এই দুটা গেল হেরিডিটারি। অ্যাকোয়ার্ডের মধ্যে এই যে মেনিঙ্গোকক্কাল সেপ্টিসেমিয়া, এগুলাতে হচ্ছে এত বেশি এন্ডোটক্সিন রিলিজ হয় যেগুলা হচ্ছে আপনার সাইটোকাইন প্রোডাকশন করে এবং হচ্ছে ভেসেল ইনজুরি করে, ভেসেলের পারমিয়াবিলিটি ইনক্রিজ করে, তখন হচ্ছে প্লাজমা লিকেজ হয় বা হচ্ছে আপনার প্লাটিলেট কমে গিয়ে সেখানে হচ্ছে আপনার মানে ভাস্কুলার ইনজুরি হয়, ভেসেল লিকেজ হয়। কেমন? ডেঙ্গুতেও ঠিক এমন, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হয়, তারপর হচ্ছে আহ মানে ভেসেল আপনার কি হয়, ভেসেল ইনজুরি হয়। তারপর হেনোক্সুলিন পারপুরা, এটাও এক ধরনের ইমিউনোগ্লোবিন এ ভাস্কুলাইটিস, এটা নিয়ে আমরা একদম লাস্টে একটু বলেছি। ইমিউনোগ্লোবিন এ ভাস্কুলাইটিস, হ্যাঁ, এটা নিয়ে আমরা একদম লাস্টে অল্প একটু আলোচনা করেছি। এখানে হচ্ছে ইমিউনোগ্লোবিন এ ডিপোজিট হয় ভেসেলে, তো ভেসেলে ডিপোজিট হয়ে সেখানে হচ্ছে আপনার ব্লিডিং টেন্ডেন্সি করে। স্কারভিতে কি হয়? স্কারভিতে কোলাজেন ঠিক মতো ফর্মেশন হয় না, তো ভেসেল তো একটা কানেকটিভ টিস্যু, এখানে যদি আমার কোলাজেন ফর্মেশন না হয় তাহলে এখানে আমার ভেসেলটা ঠিক মতো তৈরি হয় না এবং এখানে ব্লিডিং হওয়ার পসিবিলিটি থাকে। কেমন? তারপর হচ্ছে এছাড়া যে কোনো কোলাজেন ভাস্কুলার ডিসঅর্ডার যেমন পলিআর্টারাইটিস নোডোসা।
কেমন? এগুলা হচ্ছে আমার ভাস্কুলার ডিসঅর্ডার। এটা তো আমরা অবশ্যই নামগুলা মনে রাখবো, অল্প অল্প করে এক লাইন মনে রাখবো। এটা হচ্ছে আর্টারিওভেনাস ম্যালফরমেশন, এটা হচ্ছে কোলাজেন ভাস্কুলার ডিজিজ। এগুলাতে হচ্ছে টক্সিন রিলিজ হয়, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হয়ে ভেসেলের লিকিং করে, ভেসেলের রাপচার করে। তারপর হচ্ছে এখানে ইমিউনোগ্লোবিন এ ডিপোজিট হয়, এখানে কোলাজেন ঠিক মতো ফর্মেশন হতে পারে না। আর হচ্ছে এমনি কোলাজেন ভাস্কুলার ডিজিজ একটা আছে, সেটা হচ্ছে পলিআর্টারিটিস নোডোসা। আচ্ছা, এবার আসেন প্লাটিলেট ডিসঅর্ডার। প্লাটিলেট ডিসঅর্ডারের মধ্যে হচ্ছে আপনার বারবার যেটা বলি, মানে আপনাকে হচ্ছে ভাস্কুলার ডিসঅর্ডার অত বেশি জিজ্ঞেস করবে না, আপনাকে প্লাটিলেট ডিসঅর্ডারটাই জিজ্ঞেস করবে। এবং আপনি যখনই হচ্ছে কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ আলাদা করে বলবেন, তখনই হচ্ছে স্যার ম্যাডামদের ইমপ্রেশনটা ভালো হয়ে যাবে। কেমন? সো কোয়ান্টিটেটিভ এর মধ্যে কি আমার কম, সেটা হচ্ছে থ্রোম্বোসাইটোপেনিয়া অথবা থ্রোম্বোসাইটোসিস। থ্রোম্বোসাইটোসিস হলেও কিন্তু আমার ব্লিডিং ডিসঅর্ডার হচ্ছে। কেমন? সো এই জিনিসটা মনে রাখতে হবে। কোয়ালিটেটিভ ডিসঅর্ডারের মধ্যে ইনহেরিটেড ডিসঅর্ডার, অ্যাকোয়ার্ড ডিসঅর্ডার। আচ্ছা, তো তাহলে থ্রোম্বোসাইটোপেনিয়া আর হচ্ছে থ্রোম্বোসাইটোসিস। থ্রোম্বোসাইটোসিস হলে যেই জিনিসটা হয় যে আমার প্লাটিলেট গুলো ঠিক মতো ফর্মেশন হয় না, জায়ান্ট প্লাটিলেট তৈরি হয়, অ্যাবনর্মাল প্লাটিলেট তৈরি হয়, অথবা প্লাটিলেট গুলো হচ্ছে আমার থ্রম্বোসিস করে আমার হচ্ছে ভেসেলের ইনজুরি করে, সেক্ষেত্রে আমার হচ্ছে ব্লিডিং ডিসঅর্ডার হতে পারে। কেমন? আর থ্রোম্বোসাইটোপেনিয়া হলে তো প্লাটিলেটের কাজই তো হচ্ছে ব্লিডিং বন্ধ করা। সো এটা কমে গেলে আমার ব্লিডিং হবে। আর কোয়ালিটেটিভ এর মধ্যে কিছু আছে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করবো, এখানে জাস্ট এমনি জেনে রাখি ইনহেরিটেড আর অ্যাকোয়ার্ড। আচ্ছা, এবার হচ্ছে থ্রোম্বোসাইটোপেনিয়ার কজ। এখানে আমরা থ্রোম্বোসাইটোসিসটা নিয়ে আহ, ইয়া নাই, আপনার স্লাইড নাই। সেটা আপনি হচ্ছে আমাদের যে জুমার্স প্যাথোলজিতে তো সবকিছু আলোচনা করা আছে, ওখানে দেখবেন থ্রোম্বোসাইটোসিসেরও অনেকগুলা কজ আছে। তো এখন যেহেতু থ্রোম্বোসাইটোসিসটা এত বেশি ইম্পর্টেন্ট না, আমরা খালি থ্রোম্বোসাইটোপেনিয়াটা নিয়ে আলোচনা করছি। থ্রোম্বোসাইটোপেনিয়াতে হচ্ছে ইনক্রিজ প্লাটিলেট ডিস্ট্রাকশন। প্লাটিলেট ডিস্ট্রাকশন হতে পারে ইমিউন মেডিয়েটেড, নন ইমিউন মেডিয়েটেড। ডিক্রিজ প্লাটিলেট প্রোডাকশন, সেটা হচ্ছে হাইপোপ্লাসিয়া বা সাপ্রেশন। কি হবে বলেন তো এখানে? হাইপোপ্লাসিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, তাই না? এরপর মেগাক্যারিওসাইট প্রোডাকশন হলো বা ম্যারো ইনফিল্ট্রেশন হলো। ম্যারো ইনফিল্ট্রেশনের উদাহরণ বলেন তো কি হবে? ম্যারো ইনফিল্ট্রেশন আপনার হচ্ছে মাল্টিপল মায়োলোমা বা লিউকেমিয়া, তাই না? সো এগুলাতে হচ্ছে ম্যারো ইনফিল্ট্রেশনের কারণে আমার ডিক্রিজ হবে প্লাটিলেট প্রোডাকশন। তারপর হচ্ছে ডিসঅর্ডার অফ প্লাটিলেট ডিস্ট্রিবিউশন অর পুলিং। প্লাটিলেট ঠিকমতো ডিস্ট্রিবিউশন হচ্ছে না, বা সেটা হচ্ছে আমার ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে হাইপারস্প্লেনিজম অর হাইপোথার্মিয়া। আচ্ছা, তারপর হচ্ছে ডিসঅর্ডার অফ প্লাটিলেট ফাংশন। ফাংশন ঠিক মতো করতে পারছে না, ওই যে যেটা বললাম ইনহেরিটেড অ্যান্ড অ্যাকোয়ার্ড কোয়ালিটেটিভ এর মধ্যে। সেটার মধ্যে কি ইনহেরিটেড এর মধ্যে দেখেন মেমব্রেন রিসেপ্টর ডিফেক্ট, সেটার মধ্যে আছে গ্ল্যান্সম্যান থ্রম্বাসথেনিয়া, বার্নার্ড সোলিয়ার সিনড্রোম, স্টোরেজ, আর হচ্ছে মেমব্রেন রিসেপ্টর ছাড়া এছাড়া হচ্ছে স্টোরেজ গ্র্যানিউল ডিফেক্ট। এগুলা খুব একটা ইম্পর্টেন্ট না, এগুলা জাস্ট নামটা মনে রাখবেন। এটা নিয়ে আমরা পরে একটা দুইটা লাইন বলবো, ওই জিনিসটা জাস্ট জানলেই হবে। আর নামগুলা গ্ল্যান্সম্যানস থ্রম্বাসথেনিয়া, বার্নার্ড সোলিয়ার সিনড্রোম। আর অ্যাকোয়ার্ডের মধ্যে এনএসএইড, ইউরেমিয়া, মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার বা মাল্টিপল মাইলোমা। এগুলার কারণে হচ্ছে ডিসঅর্ডার অফ প্লাটিলেট ফাংশন, ফাংশন ঠিক মতো হয় না। ওকে, দেন আসি হচ্ছে কোয়াগুলেশন ডিসঅর্ডার। এখানে জাস্ট নামগুলা দেখে রাখবেন, আপনাদের হচ্ছে এটা হচ্ছে কোশ্চেন আসে যে ব্লিডিং ডিসঅর্ডারের ক্লাসিফিকেশন, সেখানে আপনার ভাস্কুলার প্লাটিলেট কোয়াগুলেশন আলাদা করে লিখতে হবে। খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। আচ্ছা, এখানে দেখে নিলেন হেমোফিলিয়া, ভন উইলিব্রেন্ড ফিব্রিনোজেনিমিয়া। অ্যাকোয়ার্ডের মধ্যে কি কি আছে? ডিআইসি, লিভার ডিজিজ, ভিটামিন কে ডিফিসিয়েন্সি, ম্যাসিভ ট্রান্সফিউশন, এগুলা। কেমন? আচ্ছা, সো অনেকক্ষণ আমরা আলোচনা করলাম, এখন আমরা একটু কিছু কোশ্চেন একটু দেখি কোনগুলো আমরা পারি। আচ্ছা, স্ক্রিনিং টেস্ট ফর ব্লিডিং ডিসঅর্ডার। ব্লিডিং ডিসঅর্ডারের জন্য আমরা কি কি স্ক্রিনিং টেস্ট করি? স্ক্রিনিং টেস্ট কি সেটা আমাদেরকে বুঝতে হবে। ধরেন একটা পেশেন্ট আসলো, আমি তার ডায়াগনোসিসের জন্য কিছু টেস্ট করলাম, একদম কনফার্মেটরি ডায়াগনোসিসের জন্য কিছু টেস্ট, এক্সক্লুশন করার জন্য আদার ডিজিজ গুলা কিনা সেগুলো এক্সক্লুশন করার জন্য কিছু টেস্ট। সবগুলাকে আমি স্ক্রিনিং টেস্ট বলবো না।
মানে কিছু বেসিক কিছু টেস্ট যেটা করলে আমি হচ্ছে ফার্স্ট স্টেপের আমি কিছু ডিজিজকে এক্সক্লুড করতে পারবো, সেগুলো হচ্ছে আমার স্ক্রিনিং টেস্ট। তো তাহলে স্ক্রিনিং টেস্ট কিন্তু ইন জেনারেল সবগুলা হবে না। তাহলে কি কি পড়বে স্ক্রিনিং টেস্ট ফর ব্লিডিং ডিসঅর্ডার? এপিটিটি, বোন ম্যারো এক্সামিনেশন, সিবিসি, এসে অফ ফ্যাক্টর 10, প্রথম বিন টাইম। কি কি হবে? এপিটিটি, সিবিসি, আর হচ্ছে প্রথম বিন টাইম। কেমন? যেমন হচ্ছে বোন ম্যারো আমাদের দরকার হলে আমরা করব। এরপর ফ্যাক্টর, এসে অফ ফ্যাক্টর 10, এটাও আমরা করব যখন কনফার্মেটরি করার জন্য যে আমার হেমোফিলিয়া কিনা, তখন আমি এসে করলাম, ফ্যাক্টর 10টা দেখলাম। কিন্তু এটা ইন জেনারেল আমি যদি ব্লিডিং ডিসঅর্ডারকে দেখতে যাই যে তার ব্লিডিং ডিসঅর্ডার আছে কিনা, সেই জন্য আমার ফ্যাক্টর 10 করা লাগবে না। আমি একটা পিটি এপিটিটি করে এটা প্রলং থাকলে আমি আলাদা করে দিলাম যে হ্যাঁ ও ব্লিডিং ডিসঅর্ডার, এবার ব্লিডিং ডিসঅর্ডারের অন্য ডিজিজ গুলা এক্সক্লুড করো বা দেখো। কেমন? তো তাহলে এপিটিটি, সিবিসি আর পিটি, এই তিনটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট। তারপর আসেন পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম অ্যাসে। অ্যাসেস দ্য ফাংশন অফ, মানে এপিটিটি বা পিটি না, এপিটিটি। এপিটিটি হচ্ছে কোনটার ফাংশনকে অ্যাসে করে? কি বলেছিলাম? এপিটিটি হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর, তাই না? তো তাহলে ইন্ট্রিনসিক ফ্যাক্টরকে যদি দেখে তাহলে ফিব্রিনোজেন, দেন হচ্ছে ফ্যাক্টর 8, হ্যাঁ ফ্যাক্টর 8ও হবে, ফ্যাক্টর 10, 9, 12, তিনোটা পাঁচোটাই হবে, তাই না? সবগুলাই হচ্ছে আমার হয় কমন পাথওয়ে, না হয় হচ্ছে আপনার মেইন ইন্ট্রিনসিক পাথওয়ে ওটাতে আছে। কেমন? আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা দেখেন, বোথ ব্লিডিং টাইম, ক্লটিং টাইম প্রলংড ইন। আমরা তো আহ ধরেন এখানে এই জিনিসটা আর আপনি কোনোটাই জানেন না, কারণ ডিজিজ গুলো তো আমি এখনো পড়াইনি। একটা জিনিস আমি কিন্তু বলেছি যে একটা ডিজিজ সবগুলাতে যায়। কোন ডিজিজটা সবগুলাতে যায়? ডিআইসি, তাই না? আচ্ছা, আর কি কিতে হয়? ডেঙ্গুতে আমরা কি জানি? ইন জেনারেল আমরা তো সবসময় শুনি যে প্লাটিলেট কমে। তো প্লাটিলেট কমলে কি হবে? প্লাটিলেট কমলে ব্লিডিং টাইমটা প্রলং হবে, তাই না? সো এটা বাদ। হেমোফিলিয়া কি একটা কোয়াগুলেশন ডিসঅর্ডার, আমরা তো দেখেছি এক্সাম্পলের মধ্যে। তাহলে ক্লটিং টাইমটা হেমোফিলিয়াতে ইনক্রিজ করবে। আর ডিআইসি তে দুইটাই ইনক্রিজ করবে। ভন উইলি ব্র্যান্ডে, ভন উইলি ব্র্যান্ডে কি হবে? ভন উইলি ব্র্যান্ডেও দুইটা ইনক্রিজ করবে। এসেনশিয়াল থ্রোম্বোসাইটোপেনিয়া, এটাতে খালি ব্লিডিং টাইমটা ইনক্রিজ করবে। ভন উইলি ব্র্যান্ডে দুইটা ইনক্রিজ করবে, সেটা আমরা পরে আলোচনা করছি। ভন উইলি ব্র্যান্ডও একটা কোয়াগুলেশন ডিসঅর্ডার, ক্লটিং টাইমও ইনক্রিজ করবে, এখানে ব্লিডিং টাইমও ইনক্রিজ করবে। আচ্ছা, এবার আসি আমরা প্লাটিলেট ডিসঅর্ডারে। প্লাটিলেট ডিসঅর্ডারে কি, এখানে মেইনলি আমাদের যে ডিসঅর্ডারটা মেইনলি পড়তে হবে সেটা হচ্ছে আইটিপি। আইটিপি আগে আমরা কি জানতাম? ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপোরা, এই যে এখানেও লেখা আছে ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপোরা। এটাকে আবার ইমিউন থ্রোম্বোসাইটোপেনিক পারপোরাও বলা হয়। কেমন? আচ্ছা, তাহলে হচ্ছে ইমিউন থ্রোম্বোসাইটোপেনিক পারপোরা ইজ এ ডিসঅর্ডার কজড বাই, এটা কেন হয়? এটা হচ্ছে অ্যান্টি প্লাটিলেট অ্যান্টিবডি লিডিং টু এক্সিলারেটেড ডিস্ট্রাকশন অফ প্লাটিলেট অ্যান্ড ইনহিবিশন অফ প্রোডাকশন অফ প্লাটিলেট। এই যে এই জিনিসগুলা আপনি যখনই হচ্ছে হেমাটোলজির কিছু পড়বেন, আপনি বোঝার চেষ্টা করবেন ডিজিজটার মানে মেইন উৎসটা কোথায়। মানে ডিজিজটা কি বোন ম্যারোতে সমস্যা হওয়ার পরে তারপরে হয়েছে, নাকি ডিজিজটা পেরিফেরাল ব্লাডে কোনো অ্যান্টিবডি তাকে খেয়ে খেয়ে ফেলছে দেখে ডিজিজটা হয়েছে, নাকি স্প্লিনে ওটা বেশি ডিস্ট্রাকশন হয়েছে দেখে ডিজিজটা হয়েছে। এভাবে করে চিন্তা করে আপনি যদি প্রত্যেকটা ডিজিজকে আলাদা করতে পারেন, তাহলে আপনার বেসিকটা ক্লিয়ার থাকলো। এরপরে যখন আপনি রিটেনের আগে নাও করতে পারেন, আমি যে বললাম যে ইনভেস্টিগেশন কিভাবে, মানে অ্যানিমিয়ার ক্ষেত্রে কিভাবে ইনভেস্টিগেশনের প্যাটার্নটা, এখন আজকে আলোচনা করলাম ব্লিডিং ডিসঅর্ডারের ক্ষেত্রে কিভাবে ইনভেস্টিগেশনের প্যাটার্নটা, সেখানে আপনি কিছু না কিছু লিখতে পারবেন আপনি যদি মেইন প্যাথোজেনেসিসটা জানেন। মেইন প্যাথোজেনেসিসটা যেমন এখানে আইটিপির ক্ষেত্রে আপনি জাস্ট একটা লাইন জানেন আজকে, সেটা হচ্ছে যে এটা কোনো বোন ম্যারোর সমস্যা না। মানে বোন ম্যারোতে তো আমার প্লাটিলেট তৈরি হচ্ছে, বোন ম্যারোতে যে প্লাটিলেট তৈরি হচ্ছে ওখানে কোনো সমস্যা হচ্ছে না, ও ঠিক মতোই প্লাটিলেট তৈরি করছে। কিন্তু এখানে প্লাটিলেট আসার পর ব্লাড ভেসেলে মানে পেরিফেরাল ব্লাড ফিল্মে আসার পরে এখানে হচ্ছে অ্যান্টিবডি বেশি বেশি তৈরি হচ্ছে। মানে অ্যান্টিবডি এটা ইমিউন মেডিয়েটেড,
কজ আইটিপি, এখানে হচ্ছে অ্যান্টিবডি তৈরি হচ্ছে কিসের এগেনস্টে, প্লাটিলেটের এগেনস্টে, এবং এটাকে হচ্ছে ডিস্ট্রাক্ট করে ফেলছে, কেমন, যার কারণে হচ্ছে প্লাটিলেট কমে যাচ্ছে, কেমন। আচ্ছা, তাহলে এই আইটিপির মোস্টলি এটা আননোন, অ্যাবাউট 50 to 65% কেসেস দিস প্লাটিলেট ডিস্ট্রাকশন কখন হয়, একটা ভাইরাল ইলনেসের পরে দেখা যায় যে এই আইটিপিটা ডেভেলপ করে 50 to 60% কেসে। তাহলে দেখা যায় 1 to 4 উইকস প্রায়র টু ব্লিডিং এপিসোড। এখন কি কি ভাইরাল ইনফেকশন এটা একটু জানতে হবে, যেমন এপস্টেইন বার ভাইরাস, রুবেলা, তারপর ভ্যারিসেলা, তারপর মিজেলস, দেন পার্ভোভাইরাস B19, ইনফ্লুয়েঞ্জা, এই ভাইরাসগুলা, হ্যাঁ। তাহলে হচ্ছে এপস্টেইন বার, রুবেলা, ভ্যারিসেলা, মিজেলস, পার্ভোভাইরাস, এগুলা মনে রাখতে হবে, হ্যাঁ। অন্তত মিজেলস, এপস্টেইন বার, পার্ভোভাইরাস এগুলা মাস্ট মনে রাখবেন। আচ্ছা, দিস ভাইরাস প্রডিউস করে অ্যান্টিপ্লাটিলেট অ্যান্টিবডি, সেই অ্যান্টিপ্লাটিলেট অ্যান্টিবডিটা পরবর্তীতে হচ্ছে আমার প্লাটিলেটকে ডিস্ট্রাকশন করে। এই যে এখান থেকে দেখেন একই জিনিস। আহ আচ্ছা, এই যে অ্যান্টিবডিটা যে তৈরি করে প্লাটিলেট, সেটা কিসের এগেইনস্টে কাজ করে, প্লাটিলেটের গায়ে কিছু গ্লাইকোপ্রোটিন থাকে, 2B3A কমপ্লেক্স থাকে, ওই কমপ্লেক্সটা হচ্ছে অ্যান্টিজেন হিসেবে কাজ করে, মানে সে এই অ্যান্টিবডিটা, অ্যান্টিপ্লাটিলেট অ্যান্টিবডিটা এইটাকে অ্যান্টিজেন হিসেবে বাইন্ড করে এটার সাথে, তখন অ্যান্টিবডি ক্লোটেড প্লাটিলেটটা সার্কুলেট হয় ব্লাডে, এবং এটা স্প্লেনিক ম্যাক্রোফেজ দিয়ে রিকগনাইজ হয়, এফসি রিসিপ্টর দিয়ে ইনজেস্টেড হয়, ডেস্ট্রয় হয়, কেমন। এই যে একটু আপনাকে প্লাটিলেটটার ছবিটা একটু পরে আছে। আচ্ছা, আহ একটা প্লাটিলেটের ছবি আছে, ওই প্লাটিলেটের ছবিটা পড়লে আমি তখন দেখাবো। মানে ধরেন এই যে এটা প্লাটিলেট না, এই প্লাটিলেটের গায়ে মানে সারফেস মেমব্রেনে হচ্ছে কিছু গ্লাইকোপ্রোটিন থাকে, রিসিপ্টর থাকে, গ্লাইকোপ্রোটিন 2B3A, তারপর 1A 1B, এগুলোর এক একটার এক এক কাজ থাকে। এই গ্লাইকোপ্রোটিনটাকে, এটা তো একটা প্রোটিন, এটা একটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে, এটার এগেনস্টে মেনলি অ্যান্টিবডিটা তৈরি হয়, কেমন। ওকে, এবং এটা পরে ডিস্ট্রাকশন হয় স্প্লেনিক ম্যাক্রোফেজে রিকগনাইজড বাই এফসি রিসিপ্টর। ওকে, তাহলে হচ্ছে আইটিপিতে থ্রোম্বোসাইটোপেনিয়া রিজলভ, নর্মালি অ্যাকুট আইটিপি 70 to 80% কেসে এটা রিজলভ হয়ে যায় উইদিন 6 মান্থে। ক্রনিক আইটিপি কিছু কিছু হচ্ছে ক্রনিক আইটিপিতে কনভার্ট হয় অ্যাকিউট আইটিপি, সেটা 20% ক্ষেত্রে। এবং ক্রনিক আইটিপি কখন বলবো, যখন হচ্ছে আমার 12 মান্থের বেশি আমার হচ্ছে থ্রোম্বোসাইটোপেনিয়াটা পারসিস্ট করবে। এখানে কিছু এইজ বলা আছে অ্যাকিউট আর ক্রনিক আইটিপির, ডিস্ট্রিবিউশন, তারপর হচ্ছে প্রিসিডিং ফ্যাক্টর, এগুলো জাস্ট এমনি একটু দেখে রাখবেন, খুব বেশি ইম্পর্টেন্ট না, হ্যাঁ। অ্যাকিউট আইটিপি, ক্রনিক আইটিপি ইম্পর্টেন্ট, বাট আপনাদের প্যাথোলজির জন্য এখন ইম্পর্টেন্ট না, হ্যাঁ। এটা জাস্ট জানার জন্য একটু দেখে রাখলেন। তারপর ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনটাও আপনার আইটিপি রোগটা বোঝার জন্য, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনটা আইটিপিটা সাধারণত কি হয়, কারণ আমরা কি বললাম, প্রথমে আলোচনা করেছি না যে আমাদের হেমোরেজের কি কি টাইপ বা কি কি ফিচার নিয়ে প্রেজেন্ট করে, পেচেসি, পারপুরা, একাইমোসিস। তো ওখানে পেচেসি আর পারপুরা যেটা, আচ্ছা, তারপর হেমাটোমা, হেমাট্রোসিস, সবগুলা কিন্তু আইটিপির ক্ষেত্রে হয় না। প্লাটিলেট রিলেটেড যে ডিসঅর্ডার গুলা, এগুলাতে সাধারণত পেচেসি, পারপুরা এই জিনিসগুলা হয়, কেমন। একাইমোসিস অনেক বেশি ব্লিডিং হলে তখন হতে পারে। আর হেমাটোমা, হেমাট্রোসিস এগুলা সাধারণত আপনার ক্লটিং ফ্যাক্টরের প্রবলেম থাকলে, ক্লটিং কোয়াগুলেশন ডিসঅর্ডার গুলাতে হেমাটোমা, হেমাট্রোসিস, একাইমোসিস এগুলা বেশি হয়। আর প্লাটিলেট রিলেটেড ডিসঅর্ডার গুলাতে মেইনলি হয় হচ্ছে পেচিসি, পারপুরা, এই জিনিসটা একটা বেসিক, হ্যাঁ। এই জিনিসটা ভালো করে মনে রাখতে হবে। তাহলে কি বললাম, আপনার পেচেসি আর হচ্ছে পারপুরা, এটা হচ্ছে আপনার কি হয়, আইটিপিতে হয়, মানে প্লাটিলেট রিলেটেড ডিসঅর্ডারে হয়। তো তাহলে এখানে কি থাকবে, নো সিমটম, এমনি মাইল্ড সিমটম হচ্ছে আপনার ব্রুইজিং, পেচেসি, মাইনর এপিস্টেক্সিস, কেমন। আচ্ছা, তারপর মডারেট যদি প্রেজেন্টেশন থাকে তাহলে মোর সিভিয়ার স্কিন বা মিউকোসা লেশন, মোর এপিস্টেক্সিস, মেনোরেজিয়া, কেমন। এই যে এপিস্টেক্সিস, মেনোরেজিয়া, স্কিন, মিউকোসা লেশন, এই টাইপের জিনিসগুলো থাকে আইটিপিতে। তারপর সিভিয়ার যদি হয় সেখানে আপনি হচ্ছে দেখেন, তখনও আপনি কি হেমাথ্রোসিস, হেমাটোমা এরকম পাচ্ছেন না,
তখনও হচ্ছে আপনার এই যে এপিস্টেসিস মেলেনা এই টাইপের জিনিসগুলা, হ্যাঁ, বেশি হবে। মেনোরেজিয়া, এপিস্টেসিস মেলেনা, কেমন? এছাড়া ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজও হতে পারে। আচ্ছা, এই যে দেখেন, ব্রুইসিংও হয়, ওই যে বললাম খুব বেশি হেমোরেজ, প্লাটিলেট কমে গেলে নর্মালি এই যে দেখেন ছোট ছোট পেচিসি, আর হচ্ছে এই যে 3 to 10 মিলিমিটার পার পিউরা হয়, কেমন? আর এগুলো একটু দেখে নিবেন। আদার কি কি সিমটম হতে পারে: ব্লিডিং ফ্রম নোজ, হেভি মেনস্ট্রুয়াল পিরিয়ড, ব্ল্যাক ব্লিস্টার ইন দ্য মাউথ, কেমন? আচ্ছা, দেন সাইন একই জিনিস। এই যে যদি সাধারণত ওদের অ্যানিমিয়া হয় না, যদি বেশি পারপুরা হয়, বেশি ব্লিডিং হয়, তখন আমার কি হতে পারে? প্যালোড ডেভেলপ করতে পারে, কেমন? আচ্ছা, তাহলে এবার দেখেন ল্যাবরেটরি ফাইন্ডিংটা আলাদা করে আইটিপির জন্য। আমরা তো ইন জেনারেল পড়েছি, সো এটা আমাদের পড়তে বেশিক্ষণ লাগবে না। সিবিসি পিবিএফ এ আমি আইসোলেটেড থ্রোম্বোসাইটোপেনিয়া পাবো। পিবিএফ এ ইউজুয়ালি নর্মাল, সামটাইমস লার্জ প্লাটিলেট মে বি সিন। মানে কি আপনার হচ্ছে বোন ম্যারোতে এই যে লার্জ প্লাটিলেটটা কেন দেখা যায়? বোন ম্যারোতে যে আমাদের মেগা ক্যারিওসাইট, এটা কিন্তু অনেক বড় একটা সেল, মেগা ক্যারিওসাইটটা। তো বোন ম্যারোতে যখন মেগা ক্যারিওসাইটটা প্রসেসিং হয়ে প্লাটিলেট তৈরি হয়, তখন কিন্তু এটা অনেকবার ডিস্ট্রাকশন হয়। কিন্তু আমার যদি পেরিফেরাল ব্লাড ফিল্মে প্লাটিলেট কম থাকে, তখন দেখা যায় যে ওই মানে প্লাটিলেট যে মানে প্রসেসিং হয়ে যে ছোট প্লাটিলেট হয়ে যে পিবিএফ এ আসবে, সেই টাইমের আগেই দেখা যায় যে বড় বড় প্লাটিলেট গুলা, লার্জ প্লাটিলেট গুলা আমার পেরিফেরাল ব্লাড ফিল্মে চলে আসে। সো যার কারণে আমি পেরিফেরাল ব্লাড ফিল্মে সামটাইমস লার্জ প্লাটিলেট দেখতে পারি। কোয়াগুলেশন প্রোফাইলটা মেইনলি ইম্পর্টেন্ট। এখানে আপনার যে জিনিসটা মেইনলি ইম্পর্টেন্ট, আইসোলেটেড থ্রোম্বোসাইটোপেনিয়া, কেমন? তাহলে এখানে কোনটা মেইনলি ইম্পর্টেন্ট? আইসোলেটেড থ্রোম্বোসাইটোপেনিয়া। পিবিএফ নর্মাল, ইউজুয়ালি নর্মাল, এই কথাটা লিখবেন, ইউজুয়ালি নর্মাল, কেমন? তো সিবিসি পিবিএফ একসাথে অবশ্যই লিখতে হবে, সিবিসি পিবিএফ। এবার আসেন, দেখেন ওখানে আমরা কি পড়েছিলাম অ্যানিমিয়ার ক্ষেত্রে? সিবিসি পিবিএফ দেন বোন ম্যারো। এখানে আমরা পড়ছি সিবিসি পিবিএফ দেন কোয়াগুলেশন প্রোফাইল। কোয়াগুলেশন প্রোফাইলে ব্লিডিং টাইম প্রলং, তারপর হচ্ছে ক্লটিং টাইম, আপনি ধরেন বললেন ক্লটিং টাইম নর্মাল, পিটি নর্মাল, এপিটিটি নর্মাল, কেমন? এই জিনিসটা আবারও বলছি, দেখেন এখানে একটাই খালি প্রলো, অন্য সবগুলা নর্মাল, অ্যান্টিপ্লাটিলেট অ্যান্টিবডি প্রেজেন্ট। আচ্ছা, এছাড়া আমরা বোন ম্যারো করতে পারি। বোন ম্যারো কখন করতে পারি? আনএক্সপ্লেইনড অ্যানিমিয়া যদি থাকে, সাধারণত বোন ম্যারো করা লাগবে না, কারণ আইটিপি কি? আইটিপি তো আমি বললাম পেরিফেরাল ব্লাড ফিল্মে অ্যান্টিবডি তৈরি হওয়ার কারণে, সো এটা তো বোন ম্যারোর সমস্যা না। কিন্তু আমি দেখলাম তার হচ্ছে অ্যানিমিয়া, আনএক্সপ্লেইনড অ্যানিমিয়া, মানে এত পরিমাণ ব্লিডিং হয় নাই, কিন্তু মানে যেই পরিমাণ ওর অ্যানিমিয়া, তো সেই পরিমাণ ব্লিডিং হয় নাই। তো তাহলে আমি সেক্ষেত্রে আমি বোন ম্যারো করবো, যে এটা কি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া কিনা বা এটা কোনো লিউকেমিয়া কিনা, এটা পার্থক্য করার জন্য। আচ্ছা, এরপর হচ্ছে ফেইলিওর টু রেসপন্ড টু আইটিপি থেরাপি। আমি থেরাপি শুরু করেছি আইটিপির জন্য, ট্রিটমেন্ট দিচ্ছি কোনো, কিন্তু কোনো লাভ হচ্ছে না, সেক্ষেত্রে আমি বোন ম্যারো করব, কেমন? এই যে সেল লাইন আদার দেন প্লাটিলেট, আইটিপিতে তো খালি প্লাটিলেটটা এফেক্টেড হবে। আমি দেখছি যে আমার পিবিএফ এর রিপোর্ট, মানে সিবিসি রিপোর্টে যে ডব্লিউবিসি কাউন্টটা ইনক্রিজ করেছে বা ডিক্রিজ করেছে, বা সিবিসি তে আমি ব্লাস্ট সেল পাচ্ছি, আমার হিমোগ্লোবিনটা বেশি কমে গিয়েছে, সেক্ষেত্রে আমি হচ্ছে বোন ম্যারো করব। আচ্ছা, বোন ম্যারো ফাইন্ডিং এ কি পাবো? এই যে দেখেন মেগা ক্যারিওপয়সিস ইনক্রিজ পাবো, সব নর্মাল পাবো, মেগা ক্যারিওপয়সিসটা ইনক্রিজ পাবো। ওই যে বললাম পেরিফেরাল ব্লাড ফিল্মে তো আমার প্লাটিলেট কম, সে বেশি বেশি তখন কাজ করবে। এবং মেগা ক্যারিওসাইটটা তো একটা বড় সেল, সেটা তো ভেঙে ভেঙে তারপর প্লাটিলেট তৈরি হয়। সো এই যেটা ভাঙতে পারছে না, তখন দেখা যাচ্ছে যে অনেক সময় জায়ান্ট প্লাটিলেট পাওয়া যায়। সো এখানে আমাকে মেইনলি যে জিনিসটা জানতে হবে যে মেগা ক্যারিওপয়সিসটা আমার কি, মেগা ক্যারিওপয়সিসটা ইনক্রিজড, খুবই খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, মেগা ক্যারিওপয়সিসটা ইনক্রিজড। আচ্ছা, এটা তো গেল হচ্ছে আমার প্লাটিলেট কোয়ান্টিটেটিভ ডিফেক্ট। এখন কোয়ালিটেটিভ ডিফেক্টে আমরা একটা পড়েছি না, বার্নার সোলিয়ার সিনড্রোম আর হচ্ছে গ্ল্যান্সমানস থ্রোম্বাসথেনিয়া, ওই যে মেমব্রেন ডিফেক্টের মধ্যে। আর এরপরে হচ্ছে একটা স্টোরেজ ডিজিজ ছিল। তো বার্নার সোলিয়ার সিনড্রোম থেকে একটা জিনিসই যেটা দেখবো সেটা হচ্ছে যে এই দুইটাই হচ্ছে অটোজোমাল রেসিসিভ ডিজিজ। আচ্ছা, এই দুটো হচ্ছে অটোজোমাল রেসিসিভ ডিজিজ, এবং হচ্ছে বার্নার সোলিয়ারটা কেন হয়? এই যে অ্যাবসেন্স অফ গ্লাইকোপ্রোটিন 1B রিসেপ্টর
টা না থাকার কারণে, মানে এই 1B রিসেপ্টরটা না থাকার কারণে কনজেনিটালি, তখন সে হচ্ছে প্লাটিলেটটা বাইন্ড হতে পারে না ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টরের সাথে। আর গ্লান্সমানসটা হচ্ছে 2B3 এর রিসেপ্টরটা ডিফেক্টের কারণে হচ্ছে প্লাটিলেট অ্যাগ্রিগেট করতে পারে না, যদিও প্লাটিলেটের পরিমাণ নর্মাল থাকে। হ্যাঁ, মানে এই যে যেটা বললাম, মানে এই যে রিসিপ্টরটা, এটা কিন্তু প্লাটিলেটের গায়েরই রিসিপ্টর। এই যে আহ, আপনার হচ্ছে দেখেন এই যে রিসিপ্টরটা, এটা হচ্ছে 1B রিসিপ্টর। এই 1B রিসিপ্টরের সাথে হচ্ছে ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টরটা যোগ হয়। আচ্ছা, আরেকটা প্লাটিলেটের ছবি আছে, ওই ছবিটা পরে দেখাচ্ছি। এই প্লাটিলেটের গায়ে এই যে রিসিপ্টরটা 1B রিসিপ্টর, এই রিসিপ্টরের সাথে ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর অ্যাড হয়। ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর অ্যাড হয়ে প্লাটিলেটকে হচ্ছে আমার এই যে ভেসেলের সাথে অ্যাড করতে সাহায্য করে। সো আমার ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টরটা ডিফিসিয়েন্সি হলে তো ভন উইলিব্র্যান্ড ডিজিজ হলো। এখন এই 1B রিসিপ্টরটাই যদি আমার ডিফেক্ট হয়, তখন তো ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টরও অ্যাড হইতে পারতেছে না প্লাটিলেটের সাথে। প্লাটিলেটকে যেহেতু ভন উইলিব্রেন ফ্যাক্টর অ্যাড হতে পারছে না 1B-র সাথে, যার কারণে প্লাটিলেটটা সেল সারফেসের সাথে অ্যাড হতে পারছে না, কারণ এই কাজটা তো আমার ভন উইলিব্রেন ফ্যাক্টরটা করে। কেমন, এই কাজটা তো আমার এই যে ভন উইলিব্রেন ফ্যাক্টর করে। এখন যদি আমার এই রিসিপ্টরটা না থাকে, তাহলে তো আমার ভন উইলিব্রেন কাজ করতে পারতেছে না, যার কারণে প্লাটিলেট আমার ভেসেলে লাগতে পারছে না। কেমন, আবার হচ্ছে দেখেন এই যে প্লাটিলেটে, এই যে এটা দেখেন প্লাটিলেটে, এটা হচ্ছে এই যে 2B, এটা 2B3A কমপ্লেক্স। এই 2B3A কমপ্লেক্সটা যদি না থাকে, তাহলে হচ্ছে এই যে ও হচ্ছে এন্ডোথেলিয়ামের সাথে অ্যাড হতে পারছে না। কেন, কারণ হচ্ছে এই যে 2B3A রিসেপ্টর কি করে, এই যে ফিব্রিনোজেনের সাথে বাইন্ড হতে সাহায্য করে। দেখেন এটা 2B3A রিসেপ্টর, আর এই প্লাটিলেটের 2B3A রিসেপ্টর। এই দুইটা রিসেপ্টর আপনার ফিব্রিনোজেনের সাথে অ্যাড করে দুইটা প্লাটিলেটকে কানেক্ট করতে সাহায্য করছে। সো এই রিসেপ্টরটা যদি না থাকে, তাহলে আমার হবে হচ্ছে এই রিসেপ্টরটা দেখেন কোথায় থাকে, প্লাটিলেটের সারফেসে। সো এইটা ডিফিসিয়েন্সি হলে গ্ল্যান্সম্যান থ্রোম্বোস্থেনিয়া। আর 1B যদি ডিফেক্ট থাকে, তাহলে হচ্ছে আমরা কি বলেছি, এই যে বার্নার সোলিয়ার সিনড্রোম। কেমন, এটা জাস্ট খালি জেনে রাখা, এটা এত ইম্পর্টেন্ট কিছু না। হ্যাঁ, যে কোনটা ডিফেক্ট, একটা হচ্ছে 1B, আরেকটা হচ্ছে 2B3 এর ডিফেক্ট, আরেকটা রিসেপ্টর আছে গ্লাইকোপ্রোটিন 1A। কেমন, আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এতক্ষণ কি নিয়ে কথা বললাম, প্লাটিলেট ডিসঅর্ডার গুলা নিয়ে, তাই না? সো আমরা একটু প্লাটিলেট নিয়ে একটা কোশ্চেন দেখি। ইন থ্রোম্বোসাইটোপেনিয়া টর্নিকেট টেস্ট ইজ কমনলি পজিটিভ। দেখেন থ্রোম্বোসাইটোপেনিয়া, টর্নিকেট টেস্টটা সম্পর্কে আমাদের কি একটু ধারণা আছে? টর্নিকেট টেস্টটা আমরা কোথায় করি? টর্নিকেট টেস্টটা আমরা হচ্ছে ডেঙ্গুতে করি, তাই না? সো ডেঙ্গুতে টর্নিকেট টেস্টটা আমরা কিভাবে করি, জাস্ট 1 মিনিট একটু বলে দেই। যে আমরা হচ্ছে ব্লাড প্রেশার যেভাবে মেজার করি, আমরা হচ্ছে সিস্টোলিকটা আগে মেজার করব এবং ডায়াস্টোলিকটা মেজার করব। সিস্টোলিক ডায়াস্টোলিকের মিড পয়েন্টে আমরা হচ্ছে 5 মিনিট মানে ইনফ্লেট করে রাখবো, তারপর হচ্ছে আমরা ওখানে দেখবো যে কোনো পেচেসি ডেভেলপ করেছে কিনা। সে পেচেসি কয়টা ডেভেলপ করেছে, 10-এর কম না বেশি, সেই অনুযায়ী আমরা টর্নিকেট টেস্ট পজিটিভ বলবো। সো টর্নিকেট টেস্ট কমনলি করা হয় কি ডেঙ্গুতে, ডেঙ্গুতে কি হয়, থ্রোম্বোসাইটোপেনিয়া হয়। সো এটা ট্রু। ব্লিডিং টাইম ইজ ইউজুয়ালি নর্মাল, ফলস। থ্রোম্বোসাইটোপেনিয়াতে ব্লিডিং টাইম কি হয়, ইনক্রিজ হয়। লিম্ফাডিনোপ্যাথি ইজ ক্যারেক্টারিস্টিক, না। ক্লটিং টাইম ইজ প্রোলংড, ফলস। প্লাটিলেট কাউন্ট ইজ রিডিউসড, ট্রু। কেমন, এখানে লিম্ফাডিনোপ্যাথি পাওয়া যায় না, থ্রোম্বোসাইটোপেনিয়াতে পাওয়া যায় না, এটা লিউকেমিয়া যদি হয় সেক্ষেত্রে পাওয়া যেতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা ডিসঅর্ডার অফ কোয়াগুলেশন। ডিসঅর্ডার অফ কোয়াগুলেশনের মধ্যে কি আছে দেখেন, হেমোফিলিয়া এ, তারপর হচ্ছে হেমোফিলিয়া এর মধ্যে হেমোফিলিয়া এ তো হচ্ছে ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি, হেমোফিলিয়া বি ফ্যাক্টর 9, হেমোফিলিয়া সি হচ্ছে ফ্যাক্টর 11। এছাড়া ভন উইলিব্রেন্ড ডিজিজ আর হচ্ছে ডিসঅর্ডার অফ ফিব্রিনোজেন, যেটার মধ্যে আমরা ওই যে বলেছি হেরিডিটারি অ্যাফিব্রিনোজেনিমিয়া আর হাইপোফিব্রিনোজেনিমিয়া। আচ্ছা,
এছাড়া অ্যাকোয়ার্ডের মধ্যে হচ্ছে আমার ডিআইসি, লিভার ডিজিজ, ভিটামিন কে, খুবই খুবই ইম্পর্টেন্ট। কোয়াগুলেশন ডিসঅর্ডার আপনাকে ফুল কোর্সে না দিয়ে খালি কোয়াগুলেশন ডিসঅর্ডারের ক্লাসিফিকেশন দিতে বলতে পারে, হ্যাঁ। তো তাহলে অ্যাকোয়ার্ডের মধ্যে ডিআইসি, লিভার ডিজিজ, ভিটামিন কে ডিফিসিয়েন্সি, ম্যাসিভ ট্রান্সফিউশন স্টোরড ব্লাড, এগুলা, হ্যাঁ। এখন দেখেন আপনার হচ্ছে কিছু মনে নাই, কিন্তু আপনার কি মনে আছে? অ্যাকোয়ার্ড ইনহিবিটর অফ কোয়াগুলেশন, এটা আপনি হচ্ছে এই পয়েন্টটা আগে লিখলেন। আরেকজন হচ্ছে আপনার ডিআইসি, এই পয়েন্টটা হচ্ছে আগে লিখলো। তারপর হচ্ছে এই যে লিভার ডিজিজ লিখলো। কার মার্কসটা বেড়ে যাবে? স্বাভাবিক, যে ডিআইসিটা আগে লিখেছে, লিভার ডিজিজ লিখেছে, ভিটামিন কে ডিফিসিয়েন্সি লিখেছে, ম্যাসিভ ট্রান্সফিউশন। এই চারটা হচ্ছে মেইন পয়েন্ট, এই চারটা মাস্ট মনে রাখতে হবে। কেমন? এগুলা হচ্ছে পড়তে পড়তে, ক্লিনিক্যালি অ্যাপ্লাই করতে করতে এই জিনিসগুলো হচ্ছে মুখস্থ হবে। যেমন কোয়াগুলেশন ডিসঅর্ডারের অ্যাকোয়ার্ড ইফেক্টের মধ্যে এইভাবেই বলতে হবে, ডিআইসি, দেন লিভার ডিজিজ, লিভারের সাথে মনে রাখবেন, যখনই লিভার ডিজিজ পড়বেন, লিভার ডিজিজের সাথে মনে রাখবেন ভিটামিন কে ডিফিসিয়েন্সি। কারণ কি, লিভার থেকে তোমার ভিটামিন কে তৈরি হচ্ছে, এবং মানে ভিটামিন কে তৈরি হচ্ছে না, সরি, মানে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর তৈরি হচ্ছে। সো লিভার ডিজিজ যেখানে থাকবে, সেই কজগুলো রিলেটেড হচ্ছে ভিটামিন কে ডিফিসিয়েন্সি রিলেটেড কজগুলা, এই দুইটা একসাথে সবসময় থাকে। সো এই দুইটা, আর হচ্ছে ম্যাসিভ ট্রান্সফিউশন অফ স্টোরড ব্লাড। কেমন? আচ্ছা, এবার আসি হেমোফিলিয়াতে। হেমোফিলিয়া, এখানে আচ্ছা ইনসিডেন্সটা আমরা দেখি। হেমোফিলিয়া হচ্ছে 1 in 5,000 মেল, হেমোফিলিয়া বিটা হচ্ছে 1 in 30,000 মেল। আচ্ছা, হেমোফিলিয়াটা কি? একটা এক্স লিঙ্ক রেসিসিভ ডিসঅর্ডার। তার মানে কি? এক্স লিঙ্ক রেসিসিভ, জেনেটিক্স কি আপনারা পড়েছেন? প্যাথোলজিতেই তো মনে হয় ফার্স্ট পড়ার কথা, নাকি ফিজিওলজিতে? আচ্ছা যাই হোক, মনে হয় প্যাথোলজিতে আপনাদের ফার্স্ট পড়ার কথা। তো এখানে যেটা হয়, এক্স লিঙ্ক রেসিসিভের ক্ষেত্রে যেটা হয়, আহ নাকি এমব্রায়ো, আচ্ছা যাই হোক, মনে হয় তো আপনাদের পড়া আছে, কিছুটা জানা আছে। এক্স লিঙ্ক রিসিসিভ, তারপর হচ্ছে অটোজোমাল ডোমিনেন্ট রিসিসিভ, এগুলো নিয়ে তো আপনাদের জানা আছে আশা করি। তো এক্স লিঙ্ক রিসিসিভে যেটা হয় যে ফাদার হচ্ছে সাফারার হয়, মা হচ্ছে ক্যারিয়ার হয়, হ্যাঁ। এবং রেসিসিভ মানে কি, যে আপনার দুইটা জিন প্রকাশ পেতে হবে। সো আপনার যদি বাচ্চা হয়, দেখেন, ছেলের তো হ্যাঁ, রিসিসিভ হতে হলে দুইটা জিন, মানে মায়ের কাছ থেকে জিন, বাবার কাছ থেকে জিন, আমরা অটোসোমাল রিসিসিভে যেটা দেখি যে দুইটা জিন প্রকাশ পেতে হয়। সো দেখেন, ডটারের ক্ষেত্রে তো দুইটা এক্স, একটা ভালো একটা খারাপ, তার তো প্রকাশ পাবে না, হ্যাঁ। কিন্তু ছেলের তো এখানে একটাই এক্স, ঠিক আছে, দুইটা প্রকাশ পেতে হয়, কিন্তু ছেলের তো আর এক্স এক্স হবে না, এক্স ওয়াই। সো ওয়াইটা তো বাদই, আছেই একটা এক্স। সো যার কারণে ছেলেই খালি একমাত্র প্রকাশ পাবে। মেয়েদেরও হবে, মেয়েদের কাদের হবে? যদি ধরেন বাবা এফেক্টেড ফাদার আর হচ্ছে ক্যারিয়ার মাদার, মারা, আহ, মানে ক্যারিয়ার মা আর হচ্ছে এফেক্টেড ফাদার, সেক্ষেত্রে হচ্ছে বাচ্চারও, মেয়ে বাচ্চারও হচ্ছে ডিজিজ হবে। কিন্তু সাধারণত দেখা যায় যে কি হয়, ছেলেরা হচ্ছে সাফারার হয় আর মেয়েরা হচ্ছে ক্যারিয়ার হয়, তাই না? আচ্ছা, দেখেন এখানে হচ্ছে বাবা কি সাফারার, মায়ের হচ্ছে কোনো ইয়া নাই, মা ক্যারিয়ার না। মা যদি ক্যারিয়ার না হয়, আপনি চিন্তা করেন, এক্স এই এক্স মিলে এইটা হলো, এই বাচ্চাটা হলো, সে একটা জিন ক্যারি করছে, আরেকটা এক্স ভালো আছে। রিসিসিভ হতে হলে দুইটা এক্সই ডিজিজড হতে হবে, দুইটা এক্স যেহেতু ডিজিজ না, সো সে ক্যারিয়ার। ঠিক তেমনি এই বাচ্চাটাও ক্যারিয়ার, যেহেতু মা ফুল ভালো, আর হচ্ছে ছেলেরা যেহেতু মা ফুল ভালো, মানে দুইটা এক্সই ভালো, সো ছেলেরা তো দুইটা এক্সই মায়ের কাছ থেকে পাবে। সো ছেলে দুইটাই হচ্ছে ভালো, মানে আনএফেক্টেড। ছেলে দুইটাই আনএফেক্টেড, মেয়ে দুইজন হচ্ছে ক্যারিয়ার। আর মা যদি ক্যারিয়ার হয়, তাহলে ছেলে হচ্ছে ডিজিজড হয় একটা, মেয়ে 25%, ডটার ক্ষেত্রে কি হয়, ক্যারিয়ার হয়। কেমন? এই জিনিসটা জাস্ট হেমোফিলিয়াটা বোঝার জন্য দরকার। আচ্ছা, তারপর হচ্ছে ক্লাসিক হেমোফিলিয়া।
ক্লাসিক হেমোফিলিয়া বলতে হেমোফিলিয়া এ কে বোঝায়, এবং এইটা হচ্ছে 80 to 85% অফ অল হেমোফিলিক্স। আচ্ছা, এখানে ডিফিসিয়েন্সি হয় কোনটা? ফ্যাক্টর 8 এর ডেফিসিয়েন্সি। কেমন? আর ফ্যাক্টর 8, এবার আপনি চিন্তা করেন ফ্যাক্টর 8 আপনার, আমি যে কোয়াগুলেশন পাথওয়েটা দেখিয়েছি এখানে ফ্যাক্টর 8 কোন পাশে আছে? ইন্ট্রিনসিকে আছে না এক্সট্রিনসিকে আছে? ফ্যাক্টর 8 হচ্ছে আমার ইন্ট্রিনসিকে আছে, তাই না? তো তাহলে আমি কোন ল্যাব টেস্টটা করলে প্রলং পাবো? এপিটিতে। এরপর হচ্ছে আপনি দেখেন হেমোফিলিয়া বি, ফ্যাক্টর 9 এর আরেকটা নাম হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর। তো এটাকে তাই আমরা ক্রিসমাস ডিজিজ বলছি, এটা 10 to 15% ক্ষেত্রে পাই। এখানেও যেহেতু ফ্যাক্টর 9, আপনি রিভিউ করে পরে যখন কোয়াগুলেশন ফ্যাক্টরের পাথওয়েটা দেখবেন ওখানে দেখবেন 9ও হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়েতে। সো এখানেও আমরা এপিটিটি করব। এখানে আমি সিভিয়ার ম্যানিফেস্টেশন, মাইল্ড, মডারেট সেটা আমি দেখিয়েছি। মাইল্ডটা হচ্ছে বেশি কমন, সেটা হচ্ছে কি মডারেট টু সিভিয়ার ট্রমা টু ইনডিউস ব্লিডিং, নো স্পন্টিনিয়াস ব্লিডিং। এখানে স্পন্টিনিয়াস ব্লিডিং হয় না। মডারেটে হচ্ছে মাইল্ড টু মডারেট ট্রমা হলে ব্লিডিং হয়, সিভিয়ারে হচ্ছে স্পন্টিনিয়াস ব্লিডিং হয়। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে টোডলারের ক্ষেত্রে এটা দেখা যায়। টোডলার স্টেজে কি দেখা যায়? টোডলাররা কি করে? তারা হচ্ছে ক্রলিং করে, হামাগুড়ি দেয়। তো যখন তারা হামাগুড়ি দেয় তখন দেখা যায় যে তাদের এই যে হাঁটুতে দেখা যায় যে আহ আহ, ইয়া হচ্ছে, হেমাট্রোসিস ডেভেলপ করছে। কেমন? আহ মানে ওই জায়গাটা মানে জয়েন্টে হচ্ছে আপনার ব্লিডিং হচ্ছে, জয়েন্টটা হচ্ছে আপনার ব্ল্যাকিশ হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে আপনার টোডলারদের ক্ষেত্রে দেখা যায়, বা তখন যারা তখন যখন টোডলাররা হচ্ছে হাঁটতে যায় তখন হচ্ছে তাদের অ্যাঙ্কেলের ওখানে দেখা যায় যে ব্রুইশ দেখা যায়। তো এই জিনিসটা মেইনলি হচ্ছে মাইল্ড ফর্মটাই হচ্ছে মেইনলি দেখা যায়। কেমন? আচ্ছা, এটা জাস্ট ক্লাসিফিকেশনটা একটু দেখে রাখবেন। আচ্ছা, আরেকটা জিনিস যেটা যে বাচ্চাদেরকে ভ্যাকসিনেশন দেওয়ার পরে ভ্যাকসিনেশনের সাইডে হচ্ছে আপনার ব্রুইশ ডেভেলপ করে, সেটা দেখেও বোঝা যায় যে তাদের হেমোফিলিয়া আছে কিনা। তখন আপনি যখন তাদের হিস্ট্রি নিবেন তখন দেখা যাবে যে হেমোফিলিয়া আছে। কি হিস্ট্রি নিবেন? যে মায়ের বংশে, মামার মানে মায়ের বংশের কোনো ছেলের আছে কিনা এই ডিজিজটা, মানে মায়ের বংশে মামার দেখা যাবে যে হিস্ট্রি নিয়ে দেখবেন যে হেমোফিলিয়া আছে। তো তখন দেখা যাবে কি, তার যদি হেমোফিলিয়া থাকে তখন তাকে ইন্ট্রামাসকুলার কোনো ইনজেকশন দেওয়া যাবে না, ভ্যাকসিনেশন। আচ্ছা, তা এখন দেখেন হেমোফিলিয়াতে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন এগুলা পড়লে বুঝতে পারবেন। ইন্ট্রামাসকুলার হেমাটোমা, তারপর হচ্ছে আইলিওসোয়াস ব্লিডিং, তারপর জয়েন্ট সোয়েলিং, ইজি ব্রুইশিং, এপিস্টেক্সিস, হেমাচিউরিয়া, ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ, মেনোরেজে হেমাটিমেসিস। মোস্ট কমন কোনটা? হেমাট্রোসিস। হেমাট্রোসিস হচ্ছে হেমোফিলিয়ার ক্লাসিক একটা ফাইন্ডিং। কেমন? আর পেচেসি পারপুরা আমরা কিসে বলেছি ক্লাসিক ফাইন্ডিং? কিসে? আইটিপিতে, তাই না? আচ্ছা, স্পন্টেনিয়াস ব্লিডিং ইন জয়েন্ট, এটা হচ্ছে পেইনফুল থাকে হেমাট্রোসিস। ওকে, দেন হচ্ছে এই যে দেখেন জয়েন্টটা কতটা ফুলে গিয়েছে। কেমন? আচ্ছা, ওকে, এই জিনিসটা একটু দেখে নিবেন। হেমাট্রোসিস হলে কি হবে? এখানে রেস্ট্রিক্টেড রেঞ্জ অফ মোশন রিডিউসড, আরওএম রেঞ্জ অফ মোশন রিডিউসড, স্টিফনেস, ওয়ার্ম থাকবে, সোয়েলিং থাকবে। হ্যাঁ, আচ্ছা, তারপর হলো এখন আমরা হেমোফিলিয়াতে কি কি ইনভেস্টিগেশন দিব? ওই আবার সেই সিবিসি করলাম। সিবিসিতে আমি হিমোগ্লোবিন লো পাবো কারণ এখানে যেহেতু অনেক বড় সাইজে ব্লিডিং হচ্ছে, তাই না? তারপর এখানে এপিটিটি প্রলং পাবো, ক্লটিং টাইম প্রলং পাবো। ক্লটিং টাইমটা দেখেন কোথাও লেখা নাই, মানে এটা আসলে ইম্পর্টেন্ট না। আপনি যখন পিটি এপিটিটি বলছেন ক্লটিং টাইমটা তো তখন আর তেমন ইম্পর্টেন্ট না, সেই কারণে হচ্ছে এটা দেওয়া নেই, আপনি দিলেও কোনো সমস্যা নেই। ওকে, তাহলে হচ্ছে আপনার এপিটিটি প্রলং, পিটি নর্মাল, ব্লিডিং টাইম নর্মাল। এবার আসেন আপনি স্পেসিফিক্যালি হেমোফিলিয়া কোন ক্লাসে সেটা ধরার জন্য আপনি 8 করলেন, 9 করলেন, জয়েন্ট এক্সরে করলেন, তারপর হচ্ছে ফার্দার আরো কিছু ইনভেস্টিগেশন করলেন। হ্যাঁ, আচ্ছা, জেনেটিক কাউন্সিলিং। আচ্ছা, এবার আসেন হচ্ছে ভন উইলিব্রেন্ড ডিজিজ। ভন উইলিব্রেন্ড ডিজিজটা কি? দেখেন, আম, এই যে এই প্লাটিলেটের ছবিটাই খুঁজতেছিলাম। আচ্ছা,
ভন উইলিব্রেন ডিজিজ হচ্ছে মোস্ট কমন ট্রান্সমিটেড অ্যাজ অটোজোমাল ডোমিনেন্ট ডিজিজ। তাহলে ভন উইলিব্রেনটা কি, আমি আগেই বলেছি ভন উইলিব্রেনটা হচ্ছে অটোজোমাল ডোমিনেন্ট ট্রেট। সামটাইমস অটোসোমাল রিসেসিভও হতে পারে, টাইপ 3, সাধারণত অটোসোমাল ডোমিনেন্ট। এই বাচ্চারা ইকুয়ালি অ্যাফেক্টেড হয়, এটার সোর্স হচ্ছে এই যে ভন উইলিব্রেন ফ্যাক্টর। ভন উইলিব্রেন ডিজিজটা হচ্ছে ভন উইলিব্রেন ফ্যাক্টরটা যখন ডেফিসিয়েন্সি থাকে। এখন এই ভন উইলিব্রেন ফ্যাক্টরটা কোথা থেকে রিলিজ হয়? এন্ডোথেলিয়াল সেল আর প্লাটিলেট থেকে। সাধারণত কোয়াগুলেশন ফ্যাক্টর গুলা কোথা থেকে রিলিজ হয়, আমি কি বলেছি? লিভার থেকে, তাই না? আর ভন উইলিব্রেন ফ্যাক্টর রিলিজ হয় হচ্ছে এন্ডোথেলিয়াল সেল আর হচ্ছে প্লাটিলেট থেকে। এখন আসেন ভন উইলিব্রেন ফ্যাক্টরের ফাংশন। ভন উইলিব্রেন ফ্যাক্টরের ফাংশন খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। মানে এটা যদি আপনি বলতে পারেন তাহলে মানে অনার্স মার্ক পাওয়ার মতো একটা ব্যাপার ঘটে যাবে এরকম আর কি। হ্যাঁ, তো এই জন্য ভন উইলিব্রেন ফ্যাক্টরের ফাংশন, কারণ এই কোশ্চেন গুলা হচ্ছে পরে করে, আগে হচ্ছে বেসিক লেভেলের কোশ্চেন গুলা করে, তারপরে হচ্ছে এই যে আপনি ধরেন ভন উইলিব্রেন্ডের ফাংশন ফ্যাক্টরের ফাংশন বলতে পারলেন, স্যাররা অনেক খুশি হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটার কাজ কি? সাপোর্ট অ্যান্ড ক্যারি ডেলিভার ডেলিভার ফ্যাক্টর 8 টু দ্য সাইট অফ ইনজুরি। এটা তো একটা ফ্যাক্টর, এটা তো ইনজুরির সাইটে নিতে হবে, তো এটা কে ক্যারি করে? ভন উইলিব্রেন্ড ফ্যাক্টর ক্যারি করে। এছাড়া ও হচ্ছে প্লাটিলেট অ্যাডহেশনে হেল্প করে, প্লাটিলেট প্লাক ফর্মেশনে হেল্প করে, এবং অ্যাডহেশনে হেল্প করে প্লাটিলেট টু সাব এন্ডোথেলিয়াল কানেকটিভ টিস্যু। এই যে আমি এর আগে বলেছিলাম না, এই যে প্লাটিলেটের গায়ে দেখেন এই যে গ্লাইকোপ্রোটিন 1B, হ্যাঁ, এটা হচ্ছে 1B গ্লাইকোপ্রোটিন, এই রিসেপ্টরের সাথে হচ্ছে ভন উইলিব্রেন ফ্যাক্টর অ্যাড হয়। ভন উইলিব্রেন ফ্যাক্টর অ্যাড হয়ে এই প্লাটিলেটকে আপনার সাব এন্ডোথেলিয়াল কানেকটিভ টিস্যুর সাথে অ্যাড করতে সাহায্য করে। এছাড়া প্রত্যেকটা এই প্লাটিলেটের সাথে আরেকটা প্লাটিলেট, এভাবে 2 3 4 5টা এইভাবে অনেকগুলা প্লাটিলেট একসাথে করে প্লাটিলেট প্লাক ফর্মেশন করতে সাহায্য করে। আর হচ্ছে আরেকটা যেটা বলেছি, যে এই ভন উইলিব্রেন্ড ফ্যাক্টরটা ফ্যাক্টর 8 কেও ক্যারি করে। কেমন? এই যে দেখেন এখানে কি কি গ্লাইকোপ্রোটিন আছে, এই দেখেন গ্লাইকোপ্রোটিন 2B 3A, তারপর হচ্ছে গ্লাইকোপ্রোটিন 1B, গ্লাইকোপ্রোটিন 1 এটা কি এখানে আছে? আচ্ছা, এখানে গ্লাইকোপ্রোটিন 1 এটা দেয় নাই, বাট এরকম অনেকগুলো এই যে গ্লাইকোপ্রোটিন 1 এই যে লালটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন 1, কেমন? আর এটা হচ্ছে 2B 3A। আর এটা দেখেন এগুলো হচ্ছে মানে অনেকগুলা গ্র্যানিউল, এই যে আলফা গ্র্যানিউল, তারপর হচ্ছে উম এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, মানে এই যে ডেন্স বডিটা কোনটা? এইটা ডেন্স বডি মানে হচ্ছে প্লাটিলেটের সারফেসে এখানে হচ্ছে যেমন অনেকগুলা গ্লাইকোপ্রোটিন রিসেপ্টর থাকে, এছাড়াও হচ্ছে কিছু গ্র্যানিউল থাকে, হ্যাঁ, যেগুলা থেকে হচ্ছে আহ রিলিজ হয়, মানে কিছু সিক্রেট হয় এসব গ্র্যানিউল থেকে কিছু এনজাইম, কিছু যেমন ক্যালসিয়াম, গ্লুকোজ, এগুলা হচ্ছে কিছু সিক্রেট হয় এবং হচ্ছে প্লাটিলেট প্লাক ফর্মেশনে হেল্প করে। ওই যে আমরা গ্লান্সম্যান ডিজিজ ওখানে একটা পড়েছি না, একটা স্টোরেজ ডিজিজ, ওখানে এই যে আলফা গ্র্যানিউল, ডেন্স গ্র্যানিউল, এখান থেকে হচ্ছে কিছু এনজাইম রিলিজ হতে পারে না, তখন দেখা যায় যে প্লাটিলেট প্লাক ফর্মেশন হতে পারে না। কেমন? আচ্ছা, ওইটা আমরা না যাই, যেটা বলছিলাম যে ভন উইলিব্রেন্ড ফ্যাক্টরটা মনে রাখবেন, ভন উইলিব্রেন্ড ফ্যাক্টর কোন গ্লাইকোপ্রোটিন রিসেপ্টরের সাথে অ্যাড করে, খুবই খুবই ইম্পর্টেন্ট। কেমন? এই যে গ্লাইকোপ্রোটিন 1B রিসেপ্টর, এটার সাথে ভন উইলিব্রেন্ড ফ্যাক্টর অ্যাড হয়। তাহলে ভন উইলিব্রেন্ড ফ্যাক্টর টাইপ 1, টাইপ 2, 3 ইম্পর্টেন্ট না, জাস্ট ভন উইলিব্রেন্ড ফ্যাক্টরের 3টা টাইপ আছে, এটা জাস্ট খালি জেনে রাখেন। হ্যাঁ, কোনটা বেশি পাওয়া যায়? টাইপ 1। আচ্ছা, এই যে দেখেন এখানে কি হয়, এই যে ব্রুইজিং হচ্ছে, গাম ব্লিডিং হচ্ছে, এখানে ইজি ব্রুইজিং, গাম ব্লিডিং দেখেন ভন উইলিব্রেন্ড ফ্যাক্টরে। তাহলে প্লাটিলেট কে যেহেতু ও ক্যারি করে, সরি ফ্যাক্টর 8 কে যেহেতু ক্যারি করে এবং প্লাটিলেট কে কোলাজেনের সাথে বাইন্ড করতে, সাবএন্ডোথেলিয়াল কোলাজেনের সাথে বাইন্ড করতে হেল্প করে, সো এখানে আপনি প্লাটিলেট টাইপের ফিচারও পাবেন। ক্লটিং ফ্যাক্টরকে কোয়াগুলেশন হতে পারছে না, তাই কোয়াগুলেশন টাইপের ফিচারও পাবেন। মানে এখানে আপনি প্লাটিলেট টাইপের ফিচার মানে এই যে মেনোরেজিয়া পাবেন, ব্লিডিং পাবেন, তারপর হচ্ছে এই যে মিউকোকিউটিনিয়াস ব্লিডিং পাবেন, আবার হচ্ছে এই যে ব্রুইজিং, মানে কোয়াগুলেশন ফ্যাক্টর ডিফেক্ট হলে যে জিনিসটা হয় জয়েন্ট ব্লিডিং, এই জিনিসটাও পাবেন। মানে ভন উইলিব্রেন্ড ফ্যাক্টরে তাই ব্লিডিং টাইম, ক্লটিং টাইম দুইটাই হচ্ছে ইনক্রিজ হয়।
ওই যে বললাম না, ডিআইসি আর ভন উইলিব্রেন্ড ফ্যাক্টর, ভন উইলিব্রেন্ড ডিজিজ, এই দুইটাতেই হচ্ছে এই যে দেখেন ব্লিডিং টাইমও ইনক্রিজ হয়, এপিটিটি ক্লটিং টাইম ইনক্রিজ মানে হচ্ছে এপিটিটিটা প্রলং হয়, পিটি নর্মাল থাকে। এপিটিটি কেন? কারণ ফ্যাক্টর 8 কিসে, ইন্ট্রিনসিক পাথওয়েতে, তাই না, কাজ করে, যার কারণে এপিটিটি প্রলং। ভন উইলিব্রেন্ড ফ্যাক্টর ডিক্রিজ করে, ভন উইলিব্রেন্ড ফ্যাক্টর অ্যান্টিজেন ডিক্রিজ করে। কেমন? নট অ্যান্টিবডি, এখানে কোনো অ্যান্টিবডির বিষয় নেই, এখানে হচ্ছে অ্যান্টিজেন ডিক্রিজ করে, ফ্যাক্টর 8 ডিক্রিজ করে, কারণ ফ্যাক্টর 8 কে ক্যারি করতে পারছে না। এবার আসেন ব্রেন স্টর্মিং কোশ্চেন। প্রোলং ব্লিডিং টাইম অকার সিন, বলেন প্রোলং ব্লিডিং টাইম কোথায় হবে? ভিটামিন বি ডিফিসিয়েন্সি না, ভন উইলিব্রেন্ড ডিজিজ, তাই না, তারপর থ্রোম্বোসাইটোপেনিয়া, ট্রু, ডিআইসি, কি হবে, ডিআইসি, ডিআইসিও ট্রু, তাই না? আচ্ছা, তো তাহলে ভন উইলিব্রেন্ড, থ্রোম্বোসাইটোপেনিয়া, ডিআইসি ট্রু। ইন হেমোফিলিয়া দেয়ার ইজ প্রেজেন্স অফ অটো অ্যান্টিবডি। হেমোফিলিয়াতে কি হয়? আচ্ছা, এরপর হচ্ছে ক্লটিং টাইম prolonged, there is decreased platelet count, large platelet seen in PBF, usually there is positive family history। আচ্ছা, তাহলে অটো অ্যান্টিবডি তো না, হ্যাঁ এখানে তো অটো অ্যান্টিবডি না, আইটিপি তে অটো অ্যান্টিবডি দেখা যায়, তাই না? হেমোফিলিয়াতে কি হয়, ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি থাকে, ফ্যাক্টর 9 ডেফিসিয়েন্সি থাকে, তাহলে এখানে অটো অ্যান্টিবডির কোনো বিষয় নাই, আইটিপি তে অটো অ্যান্টিবডির বিষয় আছে। তাহলে ক্লটিং ফ্যাক্টর এখানে প্রলং হবে, প্লাটিলেট কাউন্ট নর্মাল থাকবে, লার্জ প্লাটিলেট দেখা যাবে আইটিপি তে, দেয়ার ইজ পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি, ওই যে বললাম এক্স লিঙ্ক রিসেসিভ, তাহলে এটা পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি। কেমন? আচ্ছা, হেমোফিলিয়া ইজ ক্যারেক্টারাইজড বাই, ইট ইজ অ্যাকোয়ার্ড ডিসঅর্ডার, ফলস, ইট ইজ ডিউ টু ভাস্কুলার ডিফেক্ট, ফলস, ক্লটিং টাইম অ্যান্ড এপিটিটি প্রলং, ট্রু, ব্লিডিং টাইম কি প্রথম বিন টাইম নর্মাল, ট্রু, ব্লিডিং অকার্স ইন মিউকাস মেমব্রেন। আচ্ছা, এটা ট্রু। এখানে হ্যাঁ ঠিক আছে, ব্লিডিং টাইম মেইনলি তো আপনার হচ্ছে জয়েন্ট, জয়েন্ট ব্লিডিং মেইনলি হয়, বা হচ্ছে ব্রুইজিং হয়, কিন্তু মিউকাস ব্লিডিংও যে হয় না, বা স্কিনে পেচেছি পারপোরাও যে হয় না তা না, হয়, কিন্তু ওই টাইপের প্রেজেন্টেশন গুলা রেয়ার। কেমন? কিন্তু মিউকাস ব্লিডিংও হতে পারে। আচ্ছা, এবার আসি, আমরা প্রায় লাস্টের দিকে চলে আসছি, এবার আছে ডিআইসি। হ্যাঁ, ডিআইসিটা হচ্ছে, ডিআইসি কি কি কন্ডিশনে হয়, কি কি কজে আমার ডিআইসি হয়? সেপসিস যদি হয়, ট্রমা, অবস্টেটিক কজ, ম্যালিগনেন্সি, অর্গান ডিস্ট্রাকশন, ভাস্কুলার কজ, লিভার সিভিয়ার রিয়াকশন, ডিআইসিটা খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ক্লিনিক্যালি তো আরো বেশি। তো ডিআইসির কজ গুলা পড়বেন আপনি, আগে প্যাথোজেনেসিসটা আমরা পড়ি, তারপর আপনারা কজটা এমনি পড়লেই বুঝতে পারবেন, হ্যাঁ, যে কি কি কজে হয়। ডিআইসি তে মেইনলি যেটা হয়, ধরেন আপনার ডিআইসি তো অনেকগুলা কজ আছে, দেখেন এখানে প্রথম কজটা দেওয়া আছে কি, সেপসিস। তো সেপসিসে আমার কি হয়, আমার হচ্ছে এন্ডোটক্সিন রিলিজ হলো, এন্ডোটক্সিনটা আমার টিস্যু ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করে, আবার এন্ডোটক্সিনটা আমার এন্ডোথেলিয়ামকে ড্যামেজ করে। টিস্যু ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করলে যেটা হয়, টিস্যু ফ্যাক্টর কি, মানে আমার ফ্যাক্টর 3, টিস্যু ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করলে আমার হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ে অ্যাক্টিভেট হয়, আবার ওইদিকে আমার ইন্ট্রিনসিক পাথওয়েকেও সে অ্যাক্টিভেট করে। তো তখন দেখা যায় যে এই ইয়াটাতে আমি যেটা বলছি এক্সট্রিনসিক ইন্ট্রিনসিক পাথওয়ে, এই জিনিসটা নাই। আপনি হচ্ছে জুমার্স প্যাথোলজিতে যদি দেখেন, সেখানে খুব সুন্দর করে লেখা আছে, এটাও আপনারা দেখতে পারেন। তবে আমি বলবো জুমার্স প্যাথোলজিতে যে প্যাথোজেনেসিস চার্টটা দেওয়া, সেটা আরেকটু সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা, তো তাহলে হচ্ছে অ্যাক্টিভেশন হবে হচ্ছে ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, মানে ইন্ট্রাভাস্কুলার আমার হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়েও অ্যাক্টিভেট হবে, ইন্ট্রিনসিক পাথওয়েও অ্যাক্টিভেট হবে, মানে এখানে হচ্ছে কোয়াগুলেশনটা বেশি বেশি হবে। ফ্যাক্টরটা মানে আমার তো কোয়াগুলেশন কি হয়ে, মানে প্রথম বিন থেকে থ্রম্বিন, মানে ফিব্রিনোজেন থেকে ফিব্রিনোজেন হয়ে ফিব্রিন লাইসিস হয়ে স্টপ হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে স্টপ হবে না, ফিব্রিন লাইসিস হচ্ছে তো হচ্ছে, কোয়াগুলেশন পাথওয়ে অ্যাক্টিভেট হয়েছে, প্লাটিলেট কনজাম্পশন হয়েই যাচ্ছে, কোয়াগুলেশন ফ্যাক্টরও কনজাম্পশন হয়ে যাচ্ছে, কোয়াগুলেশন ফ্যাক্টর আমার ফিব্রিন তৈরি করে আবার ওই ফিব্রিনটাও লাইসিস হচ্ছে,
মানে প্রসেসটা এক্সেস পরিমাণে হচ্ছে, যার কারণে কি হচ্ছে, এক্সেস পরিমাণে প্লাটিলেট কনজাম্পশন হওয়ার কারণে ব্লিডিং হচ্ছে, এক্সেস পরিমাণে ক্লটিং ফ্যাক্টর কনজাম্পশন হওয়ার কারণে কোয়াগুলেশন ফ্যাক্টর ডিফেক্ট হচ্ছে, এবং ফিব্রিনটা লাইসিস হওয়ার কারণে আমার হচ্ছে ডি ডাইমার বেশি বেশি ইনক্রিজ করছে। কেমন? আর এই যে সে এন্ডোটক্সিন রিলিজ করে এন্ডোথেলিয়াল ড্যামেজ করছে, এন্ডোথেলিয়াল ড্যামেজ করে মাইক্রোভাস্কুলার থ্রম্বোসিস তৈরি করছে। এই থ্রম্বোসিস গুলা কি করে, ছোট ছোট ভেসেলে যখন জমা হয়, তখন আমরা কি পড়েছি ওই যে হেমোলাইটিক অ্যানিমিয়াতে, যে থ্রম্বোসিস মানে নন ইমিউন মেডিয়েটেড হেমোলাইটিক অ্যানিমিয়া, মানে মাইক্রোএনজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া যেটা পড়েছি, মানে এই ভেসেল গুলাতে, যেমন ধরি আমরা, মানে এই ভেসেলে যদি একটা থ্রম্বোসিস ফর্মেশন হয়, তখন এদিক দিয়ে যখন আমার ব্লাডটা পাস হবে, তখন কি সে ডিস্ট্রাক্টেড হবে, হ্যাঁ, আরবিসিটা ফ্র্যাগমেন্টেড হয়ে যাবে। সো তখন হচ্ছে হেমোলাইটিক অ্যানিমিয়াও ডেভেলপ করে। কেমন? সো ডিআইসি তে আমি হেমোলাইটিক অ্যানিমিয়াও পাবো। সো মাইক্রোভাস্কুলার থ্রম্বোসিস হয়, ফিব্রিনোলাইসিস হয়, কোয়াগুলেশন ফ্যাক্টর গুলা বেশি বেশি কনসাম্পড হয়, প্লাটিলেটও বেশি বেশি কনসাম্পশন হয়। এইটাও দেখতে পারেন একই জিনিসই লেখা এখানে, ল্যাবরেটরি ফাইন্ডিং, ক্লিনিক্যাল ফিচার, এগুলা সব একসাথে লেখা আছে, হ্যাঁ। ওকে, এই জিনিসগুলো হয়। আচ্ছা, তো তাহলে এখানে আমরা দেখি, এখানে ল্যাবরেটরি ফাইন্ডিং আমরা কি পাবো, খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি অলরেডি ডিআইসি নিয়ে অনেকবার আলোচনা করে ফেলেছি। ডিআইসি তে হচ্ছে যেই প্রোডাক্ট গুলো সেগুলো হচ্ছে কমবে, যেমন প্লাটিলেট কাউন্ট কমবে, ফিব্রিনোজেন কমবে, তারপর হচ্ছে ডি ডাইমার কেন বাড়বে বলেন তো, ফিব্রিনোজেন থেকে তো ফিব্রিন তৈরি হয়, আমরা হচ্ছে ইয়াটাতে দেখেছি না, এই যে ইন্ট্রিনসিক পাথওয়েটা যদি দেখি, এই যে ফিব্রিনোজেন থেকে ফিব্রিন তৈরি হচ্ছে, সো ফিব্রিনোজেন থেকে ফিব্রিন তৈরি হয়ে ফিব্রিনটা ডিগ্রেডেশন হচ্ছে, যার কারণে আমি ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট ডিডাইমার বেশি পাচ্ছি এবং ফিব্রিনোজেনটা কম পাচ্ছি। কেমন? মানে বেশি বেশি ডিগ্রেড হচ্ছে। ওকে, তো তাহলে হচ্ছে আমি ডিডাইমার বেশি পাবো, ফিব্রিনোজেন কম পাবো, ফিব্রিনোজেন ডিগ্রেডেশন প্রোডাক্ট বেশি পাবো। হুম, তারপর হচ্ছে টাইম গুলা সব বাড়বে, মানে পিটি বাড়বে, ইপিটিটি বাড়বে, ব্লিডিং টাইম বাড়বে। এখানে প্লাটিলেট কনজাম্পশন হচ্ছে, তাহলে ব্লিডিং টাইমও বাড়বে। কেমন? আচ্ছা, এই জিনিসগুলা। এরপর হচ্ছে আপনি ক্লটিং ফ্যাক্টরের মধ্যে 1 2 5 8 10, হ্যাঁ, 1 2, কোন কোন ক্লটিং ফ্যাক্টর গুলা বাড়বে, আপনার হচ্ছে 1 2 5 8 10, হ্যাঁ, এই ফ্যাক্টর গুলা সরি কমবে। হুম, ওকে। দেন এবার আমি কোশ্চেনে যাই, ফলোইং আর অ্যাসোসিয়েটেড উইথ ডিআইসি। ডিআইসি তে নর্মাল কোয়াগুলেশন টাইম না, ইনক্রিজ ব্লিডিং টাইম ট্রু, অ্যাব্রাপশিও প্লাসেন্টা, আপনি কজ গুলাতে দেখবেন অ্যাব্রাপশিও প্লাসেন্টা একটা কজ, এন্টেরিক ফিবার ফলস, স্নেক বাইটও একটা কজ। কেমন? আচ্ছা, তারপর ফিচার অফ ডিআইসি আর প্রলং প্রথমিন টাইম ট্রু, প্রলং পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম ট্রু, ইনক্রিজ এফডিপি ট্রু, থ্রোম্বোসাইটোসিস না থ্রোম্বোসাইটোপেনিয়া, ইনক্রিজ ট্রোপোনিনাই ফলস। এবার আসেন ভাস্কুলার ডিসঅর্ডার, আমি অলরেডি বলে ফেলেছি ভাস্কুলার ডিসঅর্ডারে। এখানে জাস্ট হেনোক্সোলিন পারপুরাটা একটু বলি, এখানে কি হয়, আপনার হচ্ছে সিস্টেমিক ভাস্কুলাইটিস হয় কেন, কারণ এখানে হচ্ছে একটা অ্যানাফাইলেকটয়েড একটা রিয়েকশন হয়, যেখানে হচ্ছে ইমিউনোগ্লোবিন এ ডিপোজিট হয় ভেসেলে। কোন কোন ভেসেলে সাধারণত ডিপোজিট হয়, স্কিন, জয়েন্ট, জিআইটি এন্ড কিডনি, এই চারটাই মেনলি ইনভলভ করে, সব ভেসেলে জমা হয় না, স্কিনে, জয়েন্টে, জিআই ট্র্যাক্ট আর হচ্ছে কিডনিতে। হ্যাঁ, এটাকে বলতেছে হেনোক্সোলেন পারপুরা। এটা সাধারণত হচ্ছে বাচ্চাদের হয়ে থাকে। তো সেক্ষেত্রে তারা কি প্রেজেন্ট করে দেখেন, খুবই কলিকি অ্যাবডোমিনাল পেইন, হ্যাঁ, কলিকি অ্যাবডোমিনাল পেইন। আচ্ছা, অ্যাবডোমিনাল পেইন পরে যে মেইনটা হচ্ছে ওর হচ্ছে এই যে এরকম পেচেসি দেখা যায়, হ্যাঁ সরি পেচেসি না পারপিউরা দেখা যায়, পালপেবল পারপিউরা, ওই যে বলেছি না, মানে এটা সবচেয়ে মোস্ট কমন, মানে পালপেবল পারপুরার একটা যদি উদাহরণ বলে সেটা আসবে আপনার এইচএসপি, হ্যাঁ, তার হচ্ছে পালপেবল পারপুরা দেখা যায় এইচএসপি তে। এরপর জয়েন্ট পেইন দেখা যায়,
এরপর হচ্ছে যে কিডনিতে ইনভলভ করে আপনার ব্লাডি ইউরিন দেখা যায়। এছাড়া আপনার জিআইটি কে ইনভলভ করে, মানে আমার জিআই ট্র্যাক্টের ইন্টেস্টাইনের যে ভেসেল, সেই ভেসেলকে ইনভলভ করে আমার হচ্ছে আহ মানে মেলেনাও করতে পারে, কেমন, ব্ল্যাক টারি স্টুলও করতে পারে, কেমন। আচ্ছা, এই যে খুবই সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, কলিক অ্যাবডোমিনাল পেইন, ইভেন ইন্টারসাসেপশনও করতে পারে, মানে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনও করতে পারে, কেমন। আচ্ছা, এবার আসি আমরা ব্লিড আরো কিছু লাস্টে কিছু কোশ্চেনে আসি। ব্লিডিং টাইম প্রলং কোথায় হয়? ইন জেনারেল আমরা সব কিছু আলোচনার পরে এখন দেখি ব্লিডিং টাইম কোথায় প্রলং হয়। ব্লিডিং টাইম আমরা কি বলেছি, আইটিপি তে প্রলং হয়, তাই না? ডিআইসি তে প্রলং হয়। তারপর হচ্ছে, না আর কোনোটা না, কেমন, এই দুইটাতে ব্লিডিং টাইম প্রলং। থ্রোম্বোসাইটোপেনিয়া মে বি ফাউন্ড ইন, থ্রোম্বোসাইটোপেনিয়া কোথায় পাওয়া যায়? এইচএসপি তে না, সিরোসিসে না, ডেঙ্গুতে পাই, ডিআইসি তে পাই। হ্যাঁ, সরি, সিরোসিসে থ্রোম্বোসাইটোপেনিয়া। আচ্ছা, থ্রোম্বোসাইটোপেনিয়া মে বি ফাউন্ড ইন, এইচএসপি তে তো পাই না, ডেঙ্গুতে পাই, ডিআইসি তে পাই, সিরোসিস অফ লিভারে থ্রোম্বোসাইটোপেনিয়া পেতে পারি। আচ্ছা, তবে এটা বেশি কমন না, মেইনলি হচ্ছে ডেঙ্গু আর ডিআইসি, হ্যাঁ এটাই হচ্ছে মেইন হবে। আচ্ছা, স্কারভিতে তো না। ওকে, সো আজকে আমরা অনেকখানি আলোচনা করেছি ব্লিডিং ডিসঅর্ডার নিয়ে। আপনাদের হচ্ছে অ্যানিমিয়ার, থ্যালাসেমিয়া, হেমোলাইটিক অ্যানিমিয়ার, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার যে ক্লাসটা হয়েছে ওখানে কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়নি, আপনাদের ফিডব্যাকও নেওয়া হয়নি। সো অ্যানিমিয়া, থ্রোম্বোসাইট, হেমোলাইটিক অ্যানিমিয়া, ওগুলার কোশ্চেন নিয়ে পরবর্তীতে আলোচনা করব। আজকে যেহেতু টপিকটা একটু বেশি বোঝানোর ছিল এবং অনেকগুলো কোশ্চেন নিয়ে আলোচনা করেছি, সো আজকে আর ওই টপিকটা নিয়ে আর আলোচনা করিনি। ওই টপিকের কোশ্চেন গুলো নিয়ে আজকে হচ্ছে ব্লিডিং ডিসঅর্ডারের কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করলাম, কেমন। সো তাহলে আজকে এই পর্যন্তই। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে কোশ্চেন করতে পারেন। আর কোনো কিছু জানার থাকলে বলবেন, আমরা হচ্ছে পরবর্তীতে যদি কোনো ক্লাস থাকে সেখানে আলোচনা করে দেবো, কেমন। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আজকে ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আপু শেষ করে দিয়েছেন? আপু আসসালামু আলাইকুম। আপু